বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ লিখলে আমার গুগল করলে পাওয়া যেত। জিনিসটা কেন করছিলাম যে পার্ট মজা পার্ট মার্কেটিং। কারণ আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, আমার ধরো বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতাম বা পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, ওদেরকে আমি বলতাম যে হ্যাঁ দেখো এই যে আমি যদি লিখি যে হুজ দ্য বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ আমাকে দেখা যায়। তো এবং ওটা আমাকে অনেক সময় হেল্প করতো ক্লায়েন্ট কনভার্সনের জন্য বা কনভারসেশন স্টার্টার হিসেবে অনেক অ্যাঙ্গেলেই অনেকভাবে হেল্প করতো। এই প্রশ্নটা করার জন্য আমি একটু হেড পাইতে পারি, তারপর আমি জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, এক সময় ফেসবুক অ্যাডের কোর্স বিক্রি করছেন, এক সময় এসিওর কোর্স বিক্রি করছেন, মানুষকে বলছেন এসিও শিখে আপনি রিমোটলি কাজ করেও $5,000 ইনকাম করতে পারবেন যদি আপনি মোটামুটি ভালো হন। আপনি যখন আবার প্রবাবলি 24 সালের শেষে অথবা 25 সালের শুরুতে একটা ভিডিও করলেন যে এসিও ইজ গোইং টু বি ডেড, আমি তোমাদেরকে এসিও শেখাই। আমি বলতেছি এসিও এখন ফিউচার শেখা উচিত না, অন্য স্কিলে পিভিট করা উচিত। এই জিনিসটাকে ধরেন আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, যে ঠিক আছে লোকটা অনেস্ট আছে, যাক এগুলো রাইট ভাবে গাইড করতেছে। আবার এই জিনিসটাকে অনেকে নেগেটিভ, তাহলে ভাই আপনি যে আমার কাছ থেকে টাকা নিলেন, তাইলে আপনি কি এই ধরনের মানুষের ব্যাপারে কেয়ারই করেন না, যে তোমার কি লাইফে কি হলো আমি কেয়ার করি না, আমার যা বলার বলবো, নাকি আপনি কেয়ার করেই ওগুলো করেন যে ভাই এখন তুই এটা শেখ। বাট এটা কোনো একটা কারণে বর্তমানে লাস্ট কয়েকদিনের আমরা যখন রেকর্ড করতেছি রিসিপ্টটা নেগেটিভলি কেন হইলো এতদিন পরে এসে? জিনিসটা হয় কি, সো হেট ব্যাপারটা, যেহেতু তুমি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, আমি তোমার হেট জিনিসটা বুঝাই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন, সবাই মনোযোগ দিয়ে। বাংলাদেশের মার্কেট ইউনিক মার্কেট, এই মার্কেটে অনেক কিছুই ইন্টারেস্টিং ওয়েতে করা সম্ভব। আমরা একবার একটা ফেক পডকাস্ট বানাইতে চাইছিলাম, এবং সামনে হয়তো বানাবো কোনো এক সময়। আমার তো কোনো কোর্স নাই, আমার পোস্টে বাটপার লেখে মানুষজন, আমি কি করলাম? আমি তো টাকাই নেই কারোর কাছ থেকে। এটা আমার সবচেয়ে ফানি লাগে। গত 10 বছর ধরে আমি অনলাইনে কোর্স করাই। গত অলমোস্ট মনে হয় 9 বছর ধরে, প্রথম ব্যাচ 2017-16 সালে সিডি দিতাম আমরা। ওই সময়ের পরের থেকে আই থিঙ্ক আজকে পর্যন্ত আমাকে মানে বলেই যাচ্ছে। যেদিন কন্ট্রোভার্সি হয়, সো কথার কথা রিসেন্ট সময় একটা কন্ট্রোভার্সি হইলো যে একজন কোর্স করে তেমন তার লাভ হয়নি, সে পোস্ট দিল। এটা যেদিন হয়েছে ওই দিন ফার্স্ট আমি কি করছি জানো? ফার্স্ট আমি তখন প্যাসিভ জার্নাল কেনা যাইতো না আমাদের ওয়েবসাইটে, কেনার অপশন ছিল না। ওই দিন আমি সাথে সাথে ফার্স্ট যে কাজ করছি সেটা হলো প্যাসিভ জার্নাল কেনার অপশন অন করছি, তারপরে যাই আমি পোস্ট দিচ্ছি। আমি শিওর ছিলাম যে যেদিনই এটা হবে, যখনই আমি পোস্ট দিব বা যখনই এটা নিয়ে কথাবার্তা হবে, সাথে সাথে ফার্স্টে এই জিনিসটা হবে যে সেলস বাড়বে। এবং নতুন হায়ারিং ফ্রিজ হয়েছে বলে আপনি টুসেন্স পডকাস্টে বলছিলেন, ওটা প্রায় 1 বছর হয়ে গেছে। এখন বর্তমানে সিচুয়েশন কেমন? এটা কি আরো খারাপ হয়েছে নাকি হায়ারিং চলতেছে? না, হায়ারিং চলতেছে না, আমাদের তো ডেফিনেটলি চলতেছে না, আমাদের উল্টা মানুষ কমতেছে। এখন আমাদের এজেন্সিতে মানুষ কমে চলে আসছে, কম, হ্যাঁ। এবং আরো স্কোপ আছে, মানে আরো সম্ভব, আরো কমানো সম্ভব যদি চেষ্টা করা হয়। আই থিঙ্ক আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আফটার 2 ইয়ার্স আমরা আবার এখানে পডকাস্ট রেকর্ড করছি, বাট আজকে আরো বেশি ক্যাজুয়াল হবে, কারণ লাস্ট টাইম আমি শার্ট পরে ফর্মালি আসছিলাম। 2 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, উন্নতি হয়েছে অফকোর্স, আর যত দিন যাবে তত কমতে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর ডুইং ইট। সমস্যা নাই। আমরা এটা নিয়ে 7-8 মাস ধরে কথা বলছিলাম, তারপরে আপস এন্ড ডাউনস, এটা ওইটা অনেক কিছু হইলো, ফাইনালি ইউ আর হিয়ার। এন্ড আপনি মনে আরো 2টা রেকর্ড করছেন এই টাইম একটু আগে। পারফেক্ট। আশা করতেছি আমরা যেই পারপাসে এখানে বসছি ওটা করতে পারবো। প্রথম কথা হচ্ছে ভাই, আমি জানি আপনার এজেন্সিতে আপনি অনেক কিছু এখন ম্যানুয়ালি করা বাদ দিয়ে এআই নিয়ে শুরু করছেন। সো দর্শকের রিটেনশনের জন্য আমি একটু বললাম যে আমরা এআই নিয়ে অনেক জিনিসপত্র দেখাবো, আমাদের যে ল্যাপটপ আছে, এবং আমরা এটা দেখাবো এইভাবে না যে আমরা এআই স্পেশালিস্ট, বাট আপনি যে কাজগুলো করতেছেন আমি আজ তন্ময় আপনার কাছ থেকে দেখতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভাই, বর্তমানে বাংলাদেশে, বাংলাদেশ না মানে ইভেন আপনার এজেন্সি, তো বাংলাদেশ এজেন্সি বা আপনার এজেন্সিতে আপনি কি দেখতেছেন যে নতুন হায়ারিং ফ্রিজ হয়েছে বলে আপনি টুসেন্স পডকাস্টে বলছিলেন, ওটা প্রায় 1 বছর হয়ে গেছে। এখন বর্তমানে সিচুয়েশন কেমন? এটা কি আরো খারাপ হয়েছে নাকি হায়ারিং চলতেছে? না, হায়ারিং চলতেছে না, আমাদের তো ডেফিনেটলি চলতেছে না, আমাদের উল্টা মানুষ কমতেছে। এখন আমাদের এজেন্সিতে মানুষ 10-এর কমে চলে আসছে। 10-এর কম, হ্যাঁ। এবং আরো স্কোপ আছে, মানে আরো সম্ভব, আরো কমানো সম্ভব যদি চেষ্টা করা হয়। যেমন ধরো আমাদের 2টা ওয়েব ডেভেলপার ছিল, জাস্ট এক্সাম্পল, এখন আমাদের কোনো ওয়েব ডেভেলপার নাই। এরকম বিভিন্ন জায়গায় আই থিঙ্ক আরো অনেক কমানো সম্ভব। এখনো কমাচ্ছি না, বাট সম্ভবত এরকম একটা সময় আসবে যখন কমাইতে হবে, এবং সবাই তাই করতেছে। বাট ক্লায়েন্ট কি কমে গেছে নাকি ক্লায়েন্ট সেমই আছে বা বাড়তেছে, বা অন্য ডোমেইনে ক্লায়েন্ট বাড়তেছে? এখনো সেরকম ভাবে কমতেছে না, তবে আই থিঙ্ক ক্লায়েন্টও কমবে। ক্লায়েন্ট যদি নাও কমে, প্রাইস প্রবাবলি প্রাইস কম্পিটিশন মনে হয় বাড়বে, মানে অত বেশি চার্জ করা সম্ভব হবে না, বা ক্লায়েন্ট বলবে যে এইটুক তো এখন আমিও পারি, বা ওইটুক তো এটা তো আমি চ্যাট জিপিটি দিয়েই করতে পারি, আমি এখন আমার কারো টাকা দিব কেন, ওরকম মনে হয় হবে সামনে। ভাই এইটাকে আপনি জানেন, আপনি বাংলাদেশের মার্কেটে কত সার্ভ করছেন ক্লায়েন্ট? বাংলাদেশের মার্কেটে আবার এই জিনিসটা আমরা
ভয় পাইতাম, বাট আমাদের ক্ষেত্রে আমরা দেখতেছি এই জিনিসটা আবার উল্টা। ক্লায়েন্টের মধ্যে ভয় যখন কাজ করতেছে, ক্লায়েন্ট নিজে না শিখে ভাবতেছে যারা এগুলো পারে তাদেরকে কাজ দিব। আমরা দেখতেছি যে আমাদের ক্লায়েন্ট যেগুলো আছেন, ধরেন যে মাসে ইউজুয়ালি ৫ লাখ টাকা থেকে ২ কোটি টাকা রেভিনিউ করে মান্থলি, নট প্রফিট বা সেল, জাস্ট সেল অ্যামাউন্ট। এমন মানুষ কাজ করতেছে এবং তারা আর উল্টা ভয় পেয়ে আরো ১ জন ২ জনকে হায়ার করতেছে, করে বলতেছে তোমরা এগুলো শেখো, তোমাদের কি ট্রেনিং লাগবে? আমাদের কাছে বলতেছে যে আপনাদের এইসব ট্রেনিং আপনারা করেন কিনা? তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল মার্কেটের মানে সাইকোলজি কি একটু ডিফারেন্ট? ওরা কি নিজেরা সব করতে চায় এন্টারপ্রেনাররা? বাংলাদেশের মার্কেটে আমার এজেন্সি সার্ভিসেস দেওয়ার এক্সপিরিয়েন্স নাই, সো আমি ঠিক জানি না যে বাংলাদেশের মানুষজন কিভাবে চিন্তা করে। বাংলাদেশে আমি সবসময় ভাবছি যে কাউকে যদি আমি মার্কেটিং সার্ভিস দেই, এর থেকে ওই বিজনেসটা আমার নিজে করা মনে হয় বেশি লাভজনক। এই কারণে বাংলাদেশে আমি কখনো দিই নেই। ইন্টারন্যাশনালি আমরা যেসব ক্লায়েন্টদের সাথে ডিল করি তাদের অনেকেই, সো আমি যদি একটু ভেঙে বোঝা, অনেক কিছু আছে যেগুলো আসলে অপরচুনিটি অনেক বেশি, রিস্ক বা পে কাট বা ক্লায়েন্ট চলে যাচ্ছে ওইসব থেকে। ফর এক্সাম্পল, একটা বড় সমস্যা সবসময় ছিল যে সবাই জানে তার কন্টেন্ট প্রোডাকশন করা উচিত বেশি করে, এবং কেউ কন্টেন্ট প্রোডাকশন করতে চায় না ইয়েস। অথবা পারে না হুম। করতে। তো এখন ইন্টারন্যাশনালি আমরা ওই প্রবলেমটা খুব ইজিলি এআই দিয়ে সলভ করার চেষ্টা করতে পারি। তো এবং সবাই মোটামুটি টেমপ্লেট জানে যে বাম পাশে 11 ল্যাবস, তারপর মাঝখানে হেইজেন, তারপর লাস্টে এডিটর। এই দিয়ে মোটামুটিভাবে রিয়েলিস্টিক জিনিস বানানো সম্ভব সবচেয়ে কম সময়ে। সবচেয়ে কম সময়, এবং কেউ সেরকম ভাবে বুঝবে না যে এইটা এরকম একটা জিনিস বানানো হচ্ছে। আমরা আমাদের সব ক্লায়েন্টদের এরকম জিনিস অফার করা শুরু করছি, এবং এমন মানে আহামরি ডিল তা না, ধরো 4টা থেকে 8টা রিল বা 4টা রিল 4টা অ্যাড ক্রিয়েটিভ, এই টাইপ জিনিসপত্র, এবং ভালো, ক্লায়েন্টরা হ্যাপি। খুব বেশি কষ্ট করতে হচ্ছে না আমাদের ক্লায়েন্টদেরকে হ্যাপি করার জন্য। সো ওই টাইপ জিনিসের অপরচুনিটি বাড়তেছে। বাট অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্টের এখন হয়তো আর মনে হয় না যে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মানুষ লাগবে, বা ইভেন এআই অপটিমাইজেশনের মানুষ লাগবে, কারণ এআই এর জন্য অপটিমাইজ করাটা হয়তো অনেক সময় অত লজিক্যালও না তার জন্য। সো ওই দিক থেকে আবার দেখতেছি ডিমান্ড কমতেছে। আমার নিজেরই ফিল হয় এখন, যখন আমি গুগল অ্যাড ড্যাশবোর্ডের ভিতরে ঢুকি বা মেটার ড্যাশবোর্ডের ভিতরে ঢুকি, থিংস আর ভেরি ইজি এখন। হ্যাঁ, আমার নিজেরই মনে হয় যে এটার জন্য এখন আর কাউরে হায়ার করাটা কি অত জরুরি হওয়া উচিত, যখন আমি গুগল অ্যাডের ভিতরেই জেমিনার সাথে চ্যাট করি। বা মেটার তো একটু আগে আমি আরেকজনের বলতেছিলাম যে আমার ধারণা 1-1.5 বছরের মধ্যে মেটায় যায় একটা বাটনে ক্লিক করা ছাড়া আর কিছু করা লাগবে না আমার। আবার হয়তো ভাবলেই হয়ে যাবে। অনেক ড্যাশবোর্ডে অলরেডি টার্গেটিং অপশনে আমরা এত খুঁজে খুঁজে বের করতাম যে এটা দিব, ক্লিক করে কি চাও যদি একটা বলে দেওয়া হয়, লিখে 20টা কিওয়ার্ড অ্যাড করে দেয়। হ্যাঁ, সো যদি ম্যানাস আরো জনপ্রিয় হয়, বা যদি আমরা মেটার আরো ভালো এমসিপি গুলা পাই সামনে, এবং তারপরে যদি আমরা অন্যান্য এআই মডেল যেগুলো আছে ওগুলোর সাথে ওগুলোকে কানেক্ট করতে পারি, তাহলে আই থিঙ্ক 2 বছরের মধ্যে আমাদের আর হয়তো মেটার ড্যাশবোর্ডে যাওয়াই লাগবে না। এখন আমি হয়তো যাব বা তুমি হয়তো যাবা, নর্মাল যে ব্যবসা করতেছে সে যদি চ্যাট জিপিটির ভিতরে যাই বলতে পারে যে আমার এই অ্যাড চালায় দাও, এই হলো 20টা ক্রিয়েটিভ আমি আপলোড দিলাম এখানে, হইতে পারে তার হয়তো আর আচ্ছা, এমসিপি মানে হচ্ছে ওই যে ড্রাইভের সাথে এআই অ্যাড করা বা ড্যাশবোর্ডের সাথে ডিরেক্টলি অ্যাড করা, যেন ডিরেক্ট অ্যাক্সেস করে কাজ করতে পারে। অন কনটেক্সট প্রোটোকল, হ্যাঁ। এপিআই এর আরেক ভার্সন। ওকে, এখানে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে, এক এক করে বলি। প্রথম হচ্ছে, ধরেন এই যে চেঞ্জেসগুলোর মধ্যে আপনি আগে বা পুরো বাংলাদেশকে শিখাইছেন এসইও, তারপর আপনি ফেসবুক অ্যাডের আপনার প্রবাবলি বাংলাদেশের সবচেয়ে ভিউড কোর্সটা আপনার ইউটিউবে। এসইওরও সবচেয়ে, হ্যাঁ, এসইওতে আমি অত বেশি ইন্টারেস্টেড না, এই জন্য আমি এসইওর কথাটা বলিনি। তো এখন আবার যখন এআইতে অনেক কিছু চেঞ্জ করতেছে, আপনি খুব সুন্দর আপনার মার্কেট কার্ভ করে অন্য জিনিস নিয়ে ওই সেম ক্লায়েন্ট রিটেন করছেন, বা আপনি আপনার মতো জায়গাতে আছে। কিন্তু আরেকটা ছেলে যে এখন ফেসবুক অ্যাড কোনো রকম শেষ করে বা সার্ভিস দিবে, দেখে চেঞ্জ হয়ে গেছে, ও ওইটা করতে পারতেছে না। এটার কারণটা কি? ইজ ইট অ্যাবাউট এডুকেশন অর স্মার্টনেস অর, মানে আমি আম নট সেইং যে আপনি মানে হচ্ছে আপনার মতন যারা আছেন, যারা আগে থেকে কাজ করতেছেন, তারা কিন্তু ঠিকই এখন নতুন জিনিসপত্র শিখে তাদের মার্কেট কার্ভ করতেছে, তো তাদের চাকরি যাচ্ছে না, তারা আরো বেশি ইনকাম করতেছে, লোক ফায়ার করতে পারতেছে, এবং অনেকগুলো টুল দিয়ে অনেক কিছু করতে পারতেছে। যেমন আমার টুলের সাবস্ক্রিপশন আছে, জেমিনি প্রো আছে, চ্যাট জিপিটি আছে, তারপর হচ্ছে ক্লড আছে। সো আমি কয়দিন আগে চ্যাট জিপিটির ওই যে কোডেক্সও ডাউনলোড করলাম শেখার জন্য। তো এইটার কারণটা কি আপনার কাছে কি মনে হয়, বা একজন কিভাবে নিজেরা আপগ্রেড করতে পারে একটু? এক নম্বর হলো অত সিম্পল না যেরকম দেখলে মনে হয়। আমাদেরও অনেক লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, রিস্ক আসতেছে, ক্লায়েন্ট চলে যাচ্ছে না তা না, ক্লায়েন্ট যাচ্ছে, আবার রিফিল হচ্ছে, অ্যাকুইজিশন কস্ট বাড়তেছে। সো আমাদেরও লস হচ্ছে না তা না, লস হচ্ছে। আমাদের ক্ষেত্রে আমাদের পিভট করাটা অনেক সহজ, যেহেতু আমরা গ্রোথ কার্ভ পুরাটা আরাম করে পার হয়ে, যদি আমি ধরি এখন কথার কথা, যদি আমি এখন ধরি যে অমুক জিনিসের ধরো এসইওর ডিক্লাইন কার্ভ চলতেছে, যদি আমি ভাবি আমার জন্য এই জিনিস রাইড করে বদলানো, এটা করবো, এটা টেস্ট করবো, এটা করবো না, ওটা শিখবো, এই জিনিসগুলো করা তো আমার জন্য এখন সহজ, কারণ আমার ফাইন্যান্সিয়াল প্রেশার নাই, আমার আউটকামের প্রেশার নাই, আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের প্রেশার নাই। বলতে গেলে আমার মানে আমাদের টাইপ মানুষের
ওরকম কোনো প্রেশারই নাই। কিন্তু যিনি এখন ধরো 6 মাস ক্রিয়েটিভ আইটিতে এসইও শিখছে, এখন 7 নম্বর মাসে সে বলতেছে যে আমি এখন ক্লায়েন্ট কোথায় পাবো? আমি বলতেছি না যে ক্রিয়েটিভ আইটির দোষ বা তার দোষ। দুনিয়াটাই এমন হয়ে গেছে যে তার সামনে একটা মানে বিপদ চলে আসছে যেটা আসলে এক্সপেক্ট করার মতো ছিল না। এই প্রশ্নটা করার জন্য আমি একটু হেট পাইতে পারি, তারপর আমি জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে এই ব্যাপারটাই, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই যে আপনি ধরেন একসময় ফেসবুক অ্যাডের কোর্স বিক্রি করছেন, হ্যাঁ। একসময় এসইওর কোর্স বিক্রি করছেন, মানুষকে বলছেন এসইও শিখে আপনি রিমোটলি কাজ করেও $5,000 ইনকাম করতে পারবেন যদি আপনি মোটামুটি ভালো হন। সে আপনি যখন আবার প্রবাবলি 24 সালের শেষে অথবা 25 সালের শুরুতে একটা ভিডিও করলেন যে এসইও ইজ গোইং টু বি ডেড, আমি তোমাদেরকে এসইও শেখাই। আমি বলতেছি এসইও এখন ফিউচারে শেখা উচিত না, অন্য স্কিলে পিভিট করা উচিত। তো এই জিনিসটাকে ধরেন আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, যে ঠিক আছে লোকটা অনেস্ট আছে, যাক এগুলো রাইট ভাবে গাইড করতেছে। আবার এই জিনিসটাকে অনেকে নেগেটিভ, তাহলে ভাই আপনি যে আমার কাছ থেকে টাকা নিলেন তাইলে আপনি কি? তো এই পুরো জিনিসটাকে নিয়ে আপনি কি ভাবেন? মানে ডু ইউ, আমি একদম অনেস্টলি জিজ্ঞেস করবো, আপনি কি এই ধরনের মানুষের ব্যাপারে কেয়ারই করেন না, যে যে তোমার কি লাইফে কি হলো আমি কেয়ার করি না, আমার যা বলার বলবো, নাকি আপনি কেয়ার করেই ওগুলা করেন যে ভাই এখন তুই এটা শেখ? বাট এটা কোনো একটা কারণে বর্তমানে লাস্ট কয়দিনের আমরা যখন রেকর্ড করতেছি, রিসিপ্টটা নেগেটিভলি কেন হইলো এতদিন পরে এসে? জিনিসটা হয় কি, সো হেট ব্যাপারটা, যেহেতু তুমি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, আমি তোমার হেট জিনিসটা বুঝাই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন, সবাই মনোযোগ দিয়ে শোনো। সো বেসিক্যালি আমি বছরে ধরো, আমি মাসে ধরো 4টা ভিডিও বানাই, কথার কথা। সো বছরে আমি 48টা 50টা ভিডিও বানাচ্ছি। 50টা ভিডিও মাশাআল্লাহ অনেক মানুষ দেখে। ফেসবুক, ইউটিউব সব মিলাইলে অনেক মানুষ দেখে। এগুলো হলো আমার প্ল্যাটফর্ম। এখন কাইটা কুইটা শেয়ার দিয়ে মানুষ কিভাবে দেখে, ধরো আরো ডাবল। তো প্রত্যেকটা ওপিনিয়নে কিছু মানুষ সেই ওপিনিয়নটা পছন্দ করে, কিছু মানুষ সেই ওপিনিয়নটা অপছন্দ করে। কিন্তু অপছন্দের ক্ষেত্রে হেটটা এমন একটা লেভেলে যাইতে হয় রিয়াকশনের জন্য, যেটা ওইখানে আসে না। ধরো একটা রিয়েল এক্সাম্পল দেই, ইলেকশন হইলো যখন, তখন আমরা জেমিনাই দিয়ে একটা ক্যালকুলেটর বানালাম, যে ক্যালকুলেটরে জামাত আর এনসিপি হারে না। জানি না তুমি দেখছিলা নাকি? বুঝতে পারছি। জামাতের প্রত্যেকটা রিফ্রেশ দিলে জামাত আর এনসিপির সিট বাড়ে, বিএনপির কমে। হ্যাঁ, মজা করে বানানো। তো ধরো ওই ক্যালকুলেটরটা বানানো দেখে, ওটা পোস্ট দেখে 100 মানুষ আমার উপর রাগ হয়েছে। এখন এই জিনিসটা এমন না যে সে এখন আমার এটা নিয়ে গালি দেবে, কারণ গালি দিলে তারই মানুষ গাধা ভাববে, যে জিনিসটা মজা নিয়ে করা। এখন 6 মাস পরে যায় সে ভুলেও গেছে যে সে কেন রাগ হয়েছে, সে শুধু জানে যে সে পছন্দ করি না আমি ওনারে। এখন আরেকজন স্ট্যাটাস দিল যে উনি তো এই করছে, উনি খারাপ। যিনি 6 মাস আগে অপছন্দ করছিল, তিনি এখন জানেনও না তিনি কেন অপছন্দ করছেন। সে সাথে সাথে যা বলবে হ্যাঁ খারাপ, আমিও জানি। তারপর ধরো 2 বছর আগে এক ফেমিনিজমের পোস্টে কোনো একটা কাহিনী করছিলাম আমি, ওখান থেকে আবার 20 জন যাবে। সো এইভাবে যত বড় স্কেল হয় তত ওই জিনিসটা বাড়তে থাকে। এই জিনিসটাকে আমি এভাবেই দেখি। এটা আমি নেগেটিভলিও দেখি না, পজিটিভলিও দেখি না, এই জাস্ট পার্ট অফ দ্য গেম হিসেবে আমি দেখি। এসইওর ক্ষেত্রে বা অনলাইনে বাংলাদেশের আমাদের কালচারটা তো একটু উইয়ার্ড। আমাদের কালচারে সেম 12 জন 13 জনই আছে যাদের নিয়ে সবসময় ঝামেলাটা হয়। এই 13 জন সবসময় কোনো একটা স্টেটমেন্টকে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট ধরে। সো এটা অবশ্য আমার ক্ষেত্রে মানে আমার নিজেরও দোষ আছে আসলে। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলি, আমরা একটু পোলারাইজিং কথাবার্তা বেশি বলি। ধরো যেই ভিডিওর টাইটেল এসইও ইজ ডেড, পুরা ভিডিওর কনটেক্সট আসলে ওইটা না যে এসইও পুরাপুরি শেষ, আপনি আর কখনোই এই এসইও করে কখনোই কেউ কোনো কাজকর্ম করতে পারবে না। এখনো করতেছে, সামনে হয়তো করবে আরো অনেকদিন পর্যন্ত। বেসিক্যালি ইনফরমেশনটা হইলো যে এইটা প্রবাবলি এখন আর অত লুক্রেটিভ ইন্ডাস্ট্রি নাই, এটা সম্ভবত এখন একটা ডেথ কার্ভের দিকে যাবে, কারণ এই হইলো আমার ধারণা। এটা হলো, বাট টাইটেল হইলো এসইও ইজ ডেড, থাম্বনেল হইলো ধরো একটা কবরের সামনে একজন দাঁড়ায় আছে এরকম। সো ওই জিনিসটা যে ফিলটা দেয় একজনকে যিনি এসইও নিয়ে অনেক প্যাশনেট, ইমোশনাল, বা সে দেখতেছে আমি তো ইনকাম করতেছি, আমার কোনো সমস্যা হইতেছে না, উনি হয়তো ভুল বলছে। সো ওই সময় ওইটা মনে হয় একটু ট্রিগার করে মানুষকে, যে এত ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেওয়াটা এইভাবে ঠিক না, হয়তো ঠিক না। পোলারাইজিং না হলে তো তার সাপোর্টারও তৈরি হয় না। হ্যাঁ, পোলারাইজিং কন্টেন্ট লাগে। মিডল গ্রাউন্ডে থাকে, মিডল গ্রাউন্ডে থেকে তাকে আসলে কেউ অত বেশি বিশ্বাস করে না। না, মিডল গ্রাউন্ডে থাকে সোশ্যাল মিডিয়ায় কিছু করার। ধ্রুব রাঠের এত ফ্যান বিকজ সে মোদিকে যে হেট করে প্রত্যেক কন্টেন্টে বুঝায়, কোনো কিছু না পাইলে সে ছোটবেলায় সে কি ভুল করছে সেটা খুঁজে এনে কন্টেন্ট করে। মোদি যে খুব ভালো মানুষ খারাপ মানুষ আমি সেটা জানি না, বাট ওরা কিন্তু সে ইচ্ছা করেই করে যেন মোদি হেটাররা তাকে অনেক বেশি ফলো করে। অনেক মানুষ আছে যারা আমি যেভাবে জিনিসটা ভাবতেছি তারা ওইভাবে জিনিসটা ভাবে না, কারণ আমি যে অ্যাঙ্গেলে সবকিছু দেখতেছি ওই অ্যাঙ্গেলে অনেকে দেখে না। যেমন ধরো অনেক আগে, তখন আমাদের পরিচয় হয়নি, তখন আমি একবার বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ লিখলে আমার গুগল করলে পাওয়া যেত ফার্স্ট পেজে। আমি খুব মজা পাইছিলাম। হ্যাঁ, সো এখন ওটা জিনিসটা কেন করছিলাম, যে পার্ট মজা,
পার্ট মার্কেটিং। কারণ আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, আমার ধরো বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতাম বা পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, ওদেরকে আমি বলতাম যে হ্যাঁ দেখো, এই যে আমি যদি লিখি যে হুজ দ্য বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ, আমাকে দেখা যায়। তো এবং ওটা আমাকে অনেক সময় হেল্প করতো ক্লায়েন্ট কনভার্সনের জন্য বা কনভারসেশন স্টার্টার হিসেবে অনেক অ্যাঙ্গেলেই অনেকভাবে হেল্প করতো। এখন ওটা ছিল আমার অ্যাঙ্গেল। বাংলাদেশে অ্যাঙ্গেলটা এরকম হইলো যে বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশের তো সার্চ ভলিউম 20, এটা লিখে কেন কেউ সার্চ করবে আর এটা লিখে কেন কেউ র্যাঙ্ক করার চেষ্টা করবে, উনি তো কিছু বুঝে না। তো অনেক সময় আছে যে উনি যেইভাবে চিন্তা করতেছে অ্যানালিটিক্যাল টুল বেসড চিন্তা, আর আমি যেভাবে চিন্তা করতেছি ওটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো অনেক ডিফারেন্স তো আসলে জনে জনে বোঝানো সম্ভব না। সো উনি ওনার মতো করে ভাবতেছে যে না, উনি তো আসলে কিছু বোঝে না, কিছু বুঝলে উনি ভালো কিছুর জন্য সার্চ ভলিউম আছে এমন কিছুর জন্য র্যাঙ্ক ট্যাঙ্ক করার চেষ্টা করতো, এরকম আবল তাবল জিনিস করতো না। আমি দেখতেছি আবার পুরোপুরি কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে। এরকমও হয়। আমার তো কোনো কোর্স নাই, আমাকে আমার পোস্টে বাটপার লেখে মানুষজন। আমি তো ওইটা সবচেয়ে অবাক। আমি কি করলাম? আমি তো টাকাই নেই কারোর কাছ থেকে। এটা আমার সবচেয়ে ফানি লাগে গত যে 10 বছর ধরে আমি অনলাইনে কোর্স করাই। গত অলমোস্ট মনে হয় 9 বছর ধরে। প্রথম ব্যাচ 2017-16 সালে সিডি দিতাম আমরা। তখন 18 সালে মনে হয়। তখন আমরা সিডি দিতাম বাসায়, মানুষের কেউ অর্ডার দিলে তার বাসায় সিডি চলে যেত। ওই সময়ের পরের থেকে আই থিঙ্ক আজকে পর্যন্ত আমাকে মানে বলেই যাচ্ছে। আমি তো কিছু করলাম না, আমাকে বাটপার কেন বলবে? আমি দেখছি, মানে আমি হেট নিয়ে বেশিক্ষণ কথা বলবো না, বাট আমি দেখছি কিছু পার্টিকুলার চাকরিজীবী মানুষরাই বেশি এই জিনিস কোর্স নিয়ে কথা বলে। ইজ ইট অ্যাবাউট দ্যাট যে দেখো আমি 2 লাখ টাকা বেতন পাচ্ছি, কিন্তু সে কোর্সের সিজনে নভেম্বর মাসে 3টা কোর্স বেচে এর চেয়ে বেশি ইনকাম, 5টা কোর্স বেচে বেশি ইনকাম করতেছে? ইজ ইট কামিং ফ্রম দ্যাট অ্যাঙ্গেল? কারণ তারা অনেক পোস্ট করছে, আপনার হয়তো দেখারও সময় নেই, এত নোটিফিকেশন। এবং বাট ধরেন আমরা যারা শুরু করতেছি আমাদের কিন্তু এটা অনেক সামনে আসে, দেখি আমরা বোঝার চেষ্টা করি। তারপর ধরেন সে তখন একটা কোনোভাবে আমাদের নিয়েও বলে যে আমরা যখন ওয়ার্কশপ করি যে নতুন পীর আসছে বাজারে, এইগুলো অনেক কিছু আসে। তারপরে ধরেন নাফিস ভাইদের নিয়েও বলতেছে যে ওনাদের পডকাস্ট কি পডকাস্ট, কিন্তু সে কিন্তু নিজে কিছু করতেছে না। এটা সত্য, নাফিজের পডকাস্ট খারাপ, এটা সত্য ইনফরমেশন। ওটা তো ভুল কিছু না, ভালোই বলছে। ভালো বলছে, মানে ওই পার্টিকুলার গ্রুপ কি এই কারণেই করে না? হোয়াট ইজ দ্য রিজন? নাকি অ্যাকচুয়ালি আপনার সাথে মানে ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা আছে? ব্যক্তিগতভাবে নাই, বাট আই থিঙ্ক হেট্রেড তো থাকেই। সো অনেক মানুষকে আমি অনেক অপছন্দ করি। So থাকতে পারে কোনো না কোনো কারণে, কিছু না কিছু বলছি কোনো না কোনো সময়, যে কারণে অনেক মানুষ অপছন্দ করছে বা কিছু একটা আমি খুব একটা মানে নেগেটিভলি দেখি না জিনিসটাকে। কারণ আমি এত কিছু বলছি এত সময়ে, কারো না কারো অপছন্দ করা উচিত। এবং যেহেতু বড় স্কেল, সো কারো না কারো সংখ্যাটা অনেক মানুষ হওয়ার চান্স আছে। আমার একজন কো-ফাউন্ডার বলতেছেন যে আজকে সকালে উঠে হোটেল থেকে যখন বেরোচ্ছি বলতেছে যে এই লোকটা কতদিন ধরে ভিডিও করতেছে, আজকে আপনি মনে হয় একটা ভিডিও আপলোড করছেন এরকম যে শুয়ে শুয়ে ইনকাম করার, এই টাইপের একদিন লিখছিলেন কাঁচা মাংস খেয়ে বড় খাবার উপায়। তো বলছে এই লোকটা ক্লান্ত হয় না, এত ভিডিও করে, উনি ভিডিও দেখেন পরে চলে গেছে। তো ইজ ইট অ্যাবাউট দ্যাট যে দেখে ট্রিগার যে ওকে ঠিক আছে আমি এত কষ্ট করতেছি আবার এখন আমার মেট্রো ধরা লাগবে, এই লোক করে যাচ্ছে। ইজ ইট অ্যাবাউট দ্যাট? আই ডোন্ট নো, হইতে পারে। আমার সাধারণত আমাকে যারা অপছন্দ করে তারা উচ্চবিত্ত হয়। এটা ভালো ব্যাপার। এটাই আমি বললাম, চাকরিজীবী বেতন হবে 1-2 লাখের মধ্যে। হ্যাঁ, এটা আমি খেয়াল করছি যে অপছন্দের মানুষের আমি একটু কোয়ালিফাইড বড়লোক হেটারদের অ্যাট্রাক্ট করি। আমি অ্যাকচুয়ালি জানি না কেন। পার্ট অফ দ্য গেম। যখন কোনো একটা কন্ট্রোভার্সি হয়, সো আমি আমার ইউটিউব দেখি, আমি খুঁজে পাই নাকি তোমাকে, তাহলে আমি তোমাকে দেখাইতে পারি দেখান, যে টাইম আছে ভাই আমাদের। ওকে আপনার দাঁড়ান, যতটুকু আছে। একটা মজার জিনিস দেখাই। যখনই কোনো কন্ট্রোভার্সি হয়, এটা আমি অনেকদিন ধরে নোটিস লাস্ট 28 করতেছি। ডেজে দেখবেন আপনারা। আমি দেখলাম দেখছিলাম ফেসবুকে 1.6 ছিল, এখন 1.7/8 হয়ে গেছে। হ্যাঁ, এবং শুধু তাই না, যেদিন কন্ট্রোভার্সি হয় ওই দিন, সো কথার কথা রিসেন্ট সময় একটা কন্ট্রোভার্সি হইলো যে একজন কোর্স করে তেমন তার লাভ হয়নি, সে পোস্ট দিল। এটা যেদিন হইছে ওই দিন ফার্স্ট আমি কি করছি জানো? আমি তখন প্যাসিভ জার্নাল কেনা যাইতো না আমাদের ওয়েবসাইটে, কেনার অপশন ছিল না, অফ রাখছিলাম আমরা 1 বছর ধরে, যেহেতু নতুন কোর্স হ্যাঁ, এটা আমি বানাচ্ছি। জানি, আই নো। ওই দিন আমি সাথে সাথে ফার্স্ট যে কাজ করছি সেটা হলো প্যাসিভ জার্নাল কেনার অপশন অন করছি, তারপরে যাই আমি পোস্ট দিচ্ছি। আমি শিওর ছিলাম যে যেদিনই এটা হবে, যখনই আমি পোস্ট দিব বা যখনই এটা নিয়ে কথাবার্তা হবে, সাথে সাথে ফার্স্টে এই জিনিসটা হবে যে সেলস বাড়বে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। ওই প্যাসিভ জার্নালের ড্যাশবোর্ডটা আমার কাছে নেই, বাট আমি তোমাকে অন্য একটা জিনিস দেখাই যে যখন থেকে এই যে এটা হলো ইউটিউবের সাবস্ক্রিপশন স্পাইক 28 ডেজ, এই সময় কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি। হ্যাঁ, এই পুরো স্পাইকটা হইলো কন্ট্রোভার্সি স্পাইক। পিপল সার্চ ইওর নেম, কন্ট্রোভার্সি স্পাইক। এই যে 43% মোর সাবস্ক্রাইবার, মেইনলি কন্ট্রোভার্সি স্পাইক। আমি তখন চাই না। এবং এই জিনিস যেটা হয়, এটা আমার এক্সপিরিয়েন্স। এগেইন আমি পজিটিভ নেগেটিভ বলতেছি না, আমি এটাও বলতেছি না যে আমি কন্ট্রোভার্সির জন্য হ্যাপি। আমি জাস্ট বলতেছি যে যেটা হয় সেটা হলো অনেক মানুষ একসাথে সার্চ করে এবং তার মধ্যে অনেকে
উনি অনেক খারাপ এই নিয়তে সার্চ করে, অনেকে এমনি নর্মালি দেখার জন্য সার্চ করে, অনেক সময় অনেকে সার্চ করেও না, বাট যেহেতু অ্যালগোরিদমে আমাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে তার সামনে আসা শুরু করে, ইয়েস এবং 10-15-20 দিন পরে যেটা হয়, হেট তো ডাই ডাউন হয়ে যায়, বাট আমি তো কন্টেন্ট প্রডিউস করতেছি, আমার নতুনগুলোও তার সামনে আসা শুরু হয়, এবং তারপরে এর একটা অংশ আস্তে আস্তে আমার ট্রাইবের ভিতরে ডিসকভারি ফিরে চলে আসে, তারপর এরা আস্তে আস্তে আমার অংশ হয়ে যায়, এবং তারপরে পরের 1 বছর ধরে হয়তো সে আমার সাথেই আছে, আমার কন্টেন্ট অনেক দেখতেছে। এটা সবসময় হয়, এটা যতবার হয়েছে ততবারই ওকে, হয়েছে। জোকস অ্যাপার্ট, আমি একটা ছোট স্টেটমেন্ট দিই যে বাংলাদেশে আমার মনে হয় যে আপনার চেয়ে বেশি ইউথদের জন্য ফ্রি ভিডিওতে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য কোর্স, আমি আপনার পুরো কোর্স দেখি না সত্যি কথা, ইউথদের জন্য ফ্রি ভিডিও করে ইউটিউবে আমার মনে হয় না আপনার চেয়ে বেশি কেউ ইম্প্যাক্ট রাখছে। এটা আমি ওপেনলি বললাম অন ক্যামেরা। আসলে ফ্রি ভিডিওতে জিনিসটা আমাকে ধরো এখন যদি আমি একজনকে জিজ্ঞেস করি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কে অ্যাকচুয়ালি না, জিনিসটা ওইভাবে চিন্তা না করে তুমি এইভাবে চিন্তা করো যে আমারও অ্যাকচুয়ালি অনেক লিমিটেশনস আছে। সবচেয়ে বড় লিমিটেশন যেটা, এটা ক্লডের ভিডিওটার কারণে মনে হলো বলি, যে আমি এখন চাইলেও ইনডেপথ জিনিস বানাইতে পারি না, বিকজ আমার রিচ এখন এমন হয়ে গেছে যে কোচিংয়ে দিয়ে আসছে এক মহিলা তার বাচ্চাকে, সে এখন দেখবে, আবার একই সাথে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লায়েন্ট খুঁজতেছে, সেও দেখবে। সো আমি যখন কিছু একটা বানাই এখন, আমার এমনভাবে বানাইতে হয় যিনি এনেও বুঝেন আবার এনেও বুঝেন। এই জিনিস করতে যায় লস যেটা হয় সেটা হলো আমি কঠিন জিনিসকে তার সিম্পলেস্ট ফর্মগুলোর কোনো একটা নিয়ে আসতে হয় আমার। সবসময় আমি চাই নিয়ে আসতে এরকম না, বাট নিয়ে আসতে হয় আমার, যাতে করে দুইজনই বুঝতে পারে, কারণ আমি ওই যে অ্যালগোরিদমের গেমের মধ্যে ফেসে গেছি। এখন আমি নিতে পারবো না ওই ব্যাপারটা যে মাত্র এই 10,000 মানুষের জন্যই আমি এখন এই অ্যানালিটিক্সের অমুক জিনিস ভেঙে দেখাচ্ছি। এটা সম্ভব না আমার পক্ষে। আমার ওই রিয়েল লাইফ কেস স্টাডি এক্সাম্পল সব ওইভাবে জিনিসপত্র মাথায় রেখে চিন্তা করতে হয়। এই কারণে দূরের থেকে যখন কেউ দেখেন, তখন তার অনেক সময় মনে হয় যে উনি তো খুবই বেসিক কথাবার্তা বলতেছে, 4 বছর আগে উনি অনেক ভালো কথাবার্তা বলতো, এখন উনি খুবই সারফেস লেভেলের কথাবার্তা বলছে। ওটা সত্য, আসলেও বলতেছি, বাট এটা আসলে বলার পিছনেও কারণ আছে, ওই কারণে বলতে হচ্ছে। না, দিস ইজ ট্রু। এটা তো আপনার অনেক বড় অথরিটি চ্যানেল, সত্যি আমার ক্ষেত্রেও সত্যি। আমার যখন প্রথম ভিডিওগুলো আমি টিউটোরিয়াল রেকর্ড করতাম, স্ক্রিন রেকর্ড, এখন আমি চেষ্টা করলে নিজেও, আমার যেহেতু এজেন্সি তো আমার কাজ বাড়ছে, আমাদের এখন 16 জন আছে অ্যাড টাটিগুলো নিয়ে কাজ করার জন্য, আমি চাইলেও পারি না। আমার কাজ হয় সর্বোচ্চ অডিট করা, কার কি প্রবলেম, কে হচ্ছে ক্লড দিয়ে কি করবে, এই সব জিনিসপত্রের মধ্যে ঢোকা, মানে প্রবলেমে আটকে গেলে ওগুলো সলভ করা, কিছু রিপোর্টিং এর জিনিসপত্র অটোমেট করা ক্লড দিয়ে, ক্লডে খুব সুন্দর ড্যাশবোর্ড বানায় দেয় এইগুলো। এখন আমি নিজেও কিন্তু সবকিছুতে আপডেটেড না, এটা চাইলেও থাকা পসিবল না। তো এটা তো আসলে সত্যি, এটার কোনো সলিউশন আছে? সলিউশন নাই। এখন মনে হচ্ছে যে একটা সলিউশন আছে, না বানানো কোনো কিছু, তাইলে আস্তে আস্তে মানুষ কম অপছন্দ করবে। এছাড়া আর তেমন কোনো সলিউশন মনে হয় না আছে, বিকজ এখন আমি যাই পাবলিশ করি, যেহেতু স্কেল বড়, কেউ না কেউ একটু অপছন্দ করে। ওকে, আমরা আবার ইনফরমেশনের মধ্যে চলে আসি। আমার যে পার্সোনাল জানার যেগুলো দরকার ছিল জেনে ফেলছি, এবার সবার জন্য জিজ্ঞেস করি। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে 2026 সালে মে, জুন, জুলাই মাসে কি চলতেছে, যেগুলো মোটামুটি মানুষের, মানে পিপল শুড হ্যাভ দেয়ার আইজ অন? যেমন আমি দেখলাম ChatGPT আবার বেটার করতেছে, কোডেক্স আবার ক্লড কোওয়ার্কের চেয়েও বেটার করতেছে, অনেকে বলতেছে কোডেক্সে আবার ফিরে আসেন। আমি দেখলাম ChatGPT ইমেজ দিয়ে, গতকালকে একটা ছোট্ট কাহিনী বলে আমার নিজের একটু অথরিটি বানানোর জন্য, আমি জায়গায় কাজ করি, সো এখানে ওদের যেই ডিজাইনার আছে উনি ভালো, কিন্তু ওনাকে ধরেন একটা ইনস্ট্রাকশন দিলে ওই ইনস্ট্রাকশনটা একটু টাইম লাগে। তো আমি চিন্তা করছি যে ক্রিয়েটিভ বানাইতে হবে, আমি নিজে বসছি ChatGPT ইমেজ দিয়ে, সো ওদের কালার প্যালেট বের করছি, কালার প্যালেট বের করে ওদের ব্র্যান্ডিং দিছি, ওদের যে ল্যান্ডিং পেজের ক্যাম্পেইন যে $15,000 বলতেছিলাম ওটা নিছি, নিয়ে বলছি ঠিক আছে, বেসড অন দ্যাট আমি আগের একটা ক্রিয়েটিভ বের করছি, এরকম টাইপের হবে, ছবিগুলো যেন AI না লাগে, এরকম থাকবে, এসির এরকম থাকবে, সবকিছু দিয়ে একটা বানাইছে। বানানোর পরে 3টা ডাইমেনশন করছি, টোটাল 69 ক্রিয়েটিভ আমি 3 ঘন্টার মধ্যে বানাই ফেলছি। এই জিনিস আমি জানি যদি আমি ওকে দিতাম, ও তো ফটোশপ দিয়ে ইউজ করতেছে, ও AI ইউজ করে, বাট এটা করতে আমার না হলে 1 সপ্তাহ লাগতো ওর কাছ থেকে। সামিটা করে দিয়েছি, অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং ওদের একটার পিছনে 20 লাখ 30 লাখ টাকা খরচ হবে, এটা আমেরিকান মার্কেট, টেক্সাস মার্কেটের। তো এই যে জিনিসটা পুরোটা হইলো, এখন তো ChatGPT ইমেজ ইজ অলসো ডুইং গুড। এই মুহূর্তে কোনটা বেশি হট টপিক এই মুহূর্তে? সাধারণ মানুষের মধ্যে হট টপিক সবসময় হলো কোন AI কনভারসেশনের জন্য বেটার। সো কার সাথে কথা বলা মনে হয় যে ও বুদ্ধিমান অনেক, GPT ক্লড এখন এটা আর একটু যারা এজেন্টিক সলিউশনস এর দিকে যাচ্ছে, তাদের মধ্যে মেইন কনভারসেশন সবসময় হইলো যে এই মুহূর্তে কাদের কোড ক্যাপাবিলিটি ভালো, এবং টোকেন কম টাকায় কেনা যায়, কোড ক্যাপাবিলিটি ভালো। সবাই কেউ জেমিনাই ইউজ করে খুব কম, মেইনলি মানুষ হয় কোডেক্স ইউজ করে বা ক্লড কোড ইউজ করে। এবং এই 3টার মধ্যে আর যারা অনেক বেশি অ্যাডভান্সড বা যারা অনেক টোকেনের খরচ বাজাতে যায়, তারা কোনো একটা ফ্রি মডেল, ওই যে লামা 3 হাবিজাবি এসব ইউজ করে, অথবা তারা কোনো একটা চাইনিজ মডেল ইউজ করে।
এই কারণ এই দুইটা দিয়ে মোটামুটি সব কাভার করা সম্ভব। কোড দিয়ে সবই অলমোস্ট কাভার করা সম্ভব, আর কনভারসেশন দিয়ে বাকি ইনফরমেশনের জিনিসপত্রগুলো কাভার করা সম্ভব। সো এই দুইটা বাদে আমি আর কোনো কনভারসেশন দেখতেছি না হতে। মাঝখানে একটা টাইম ছিল যখন সবাই টুলস নিয়ে এক্সাইটেড ছিল, প্রতিদিনই অলমোস্ট নতুন কোনো না কোনো র্যাপার আসতেছিল এবং সবাই ওগুলো নিয়ে অনেক কথাবার্তা বলতেছিল যে আজকে এই টুল দিয়ে এই করা যায়, কালকে ওই টুল দিয়ে করা যায়। সিড ড্যান্সের পরে এরকম কোনো নতুন টুল আমি সেভাবে দেখি নাই যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সবাই এখন ওই সেম এক্সিস্টিং সলিউশনগুলোকেই ঘুরে ফিরে ওগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এমন কোনো কিছু আছে যেটা আপনি দেখতেছেন যেটা নিয়ে বাংলাদেশের মানে মার্কেটার গোষ্ঠী বা যারা বিজনেস করে তাদেরকে আরেকটু বেশি কেয়ারফুল হওয়া উচিত, বা কেয়ারফুল না মানে দে শুড লুক আপ যে এটা নিয়ে ইনকাম করার অপরচুনিটি আসতে পারে এখন যখন করতেছি? অলমোস্ট সবকিছু নিয়ে ইনকাম করার অপরচুনিটি আসবে যদি আপনি সেই জিনিসটাকে অপরচুনিটি আসবে কি অপরচুনিটি অলরেডি আছে যদি আপনি সেই জিনিসটাকে সময় বাঁচবে বা টাকা বাঁচবে বাকেটে বসাইতে পারেন কারোর জন্য সুন্দর করে। সো টাকা বাঁচবে বেটার বাংলাদেশের মার্কেটে, সময় বাঁচবে থেকে সময়কে অত সেরকম মূল্যায়ন করা হয় না বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে, বা সেভাবে যে আমি তো করতে পারবো। সো আমি যদি এমন কিছু বানাইতে পারি, সলিউশন, প্রোডাক্ট, সার্ভিস যাই হোক, যেটা নিয়ে আমি ওই দোকানটায় যা বলতে পারবো, ওই বিজনেসটা যা বলতে পারবো যে ভাই এখন এইটা যদি আপনি ব্যবহার করেন, আগে আপনার 18,000 টাকা লাগতো, এখন 3,000 টাকা লাগবে, আর আমি চার্জ করবো 2,000 টাকা, মোটামুটি মানে রাজি না হওয়ার কথা না কারো, অলমোস্ট সবাই রাজি হবে, ধরলাম 50% রাজি হচ্ছে। এবং এরকম হাজার হাজার জিনিস আছে করা সম্ভব। ওয়েবসাইটের ক্ষেত্রেও কিছু হ্যাক বলে আমি তোমাকে, যেগুলো তোমার কাজে আসবে। এগুলো সব সিক্রেট হ্যাক, আজকের পর হয়তো অত সিক্রেট থাকবে না। 1 নম্বর সিক্রেট হ্যাক হলো 2 মাস তো ভিডিও আমার কাছে থাকবে, আপলোড করব 2 মাস পরে। তুমি আগে ইমপ্লিমেন্ট করে তারপরে এগুলো হ্যাক, এগুলো সব ইন্টারন্যাশনাল মার্কেটের এজেন্সি হ্যাক। 1 নম্বর হ্যাক হলো সব ক্লায়েন্টের ওয়েবসাইট রিডিজাইন করে এবং রিডিজাইন করাকে একটা উসিলা হিসেবে ব্যবহার করে সবাইকে নিজের হোস্টে নিয়ে আসতে হবে। এটা হলো 1 নম্বর হ্যাক। আচ্ছা আচ্ছা। সো যেটা তুমি করবা, তোমার সব ক্লায়েন্টের কাছে যাবা, যা বলবা যে এখন তো এআই চলে আসছে, আমি আপনার জন্য নতুন ওয়েবসাইট বানাবো ফ্রি, বা আগেই বানায় তারপর যাবা। সে খুশি যে তুমি কোনো টাকা নিচ্ছ না, নতুন ওয়েবসাইট হোপফুলি উইল লুক বেটার পুরান ওয়েবসাইট থেকে। সো সে ওই দিক থেকেও খুশি। তোমার 3 ঘন্টা বাদে তেমন কোনো সময় যায়নি, কারণ কাজ তো করছে ক্লড। এখন নতুন ওয়েবসাইট হোস্ট করবা, তারপর ধরো যদি অনেক ভলিউম ট্রাফিকওয়ালা ক্লায়েন্ট না হয় তাহলে কোনো একটা ড্রপলেটে, আর যদি অনেক ভলিউমওয়ালা ক্লায়েন্ট না হইলে ভার্সেল টাইপ কোথাও, আর অনেক ভলিউমওয়ালা ক্লায়েন্ট হলে ড্রপলেট বা ডিজিটাল ওশান টাইপ কোথাও। তারপর তার যে বলবা যে আপনার নেম সার্ভারগুলো এটাই বদলান, এখন এটা হইলো আপনার নতুন ওয়েবসাইট। ওয়েবসাইট কন্ট্রোল করা এবং হোস্টিং কন্ট্রোল করা সবচেয়ে বড় লকগুলার একটা, যেটা তোমার ক্লায়েন্টের লাইফ সাইকেল অনেক বাড়ায় দেবে। সেকেন্ডটা হলো তাকে তার ডেডিকেটেড এআই অ্যাভাটার দেওয়া, যে তাকে নিয়ে কথা, যেটা আমরা একটু কথা বলতেছিলাম, 11 Labs, হেইজেন ইত্যাদি ইত্যাদি। সো প্রসেসটা মোটামুটি আই থিঙ্ক সবাই জানে, যে ফার্স্টে তুমি একটা ক্যারেক্টার ক্রিয়েট করবা কোনো একটা এআই মডেল দিয়ে। সো জিপিটির ইমেজ 2 বা ন্যানো ব্যানানা 3 যেটা চলতেছে এখন, ওটা দিয়ে, এবং তারপর সেটাকে তুমি অ্যানিমেট করবা যে হেইজেনে নিয়ে, এবং তারপর অডিও নিবা 11 Labs থেকে, তারপর বাকিটুকু ম্যানুয়াল এডিট। সে যখন তার নিজের ইনফ্লুয়েন্সার পাবে, যেই ইনফ্লুয়েন্সার ফিক্সড, এই মহিলাই তার জন্য সবসময় কথাবার্তা বলে, বা এই লোকই তার জন্য সবসময় কথাবার্তা বলে এবং প্রত্যেক সপ্তাহে বলতেছে, সে আরও লকড, কারণ ফেস আইপি সাধারণত শেয়ার করি না, আমরা সাধারণত দেই না, এবং দিলেও আসলে তার তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। এখন এই পুরা জিনিস তার ওয়েবসাইট সে সরাবে, সে তার এই যে নতুন আরেকজনকে নিবে, সে আবার নতুন আরেকটা সোশ্যাল মিডিয়া অ্যাসেট বানাবে, তার জন্য আইপি বানাবে, এই পুরা জিনিস তার জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো তার এই যে কি জানি বলে অপরচুনিটি কস্ট, মানে তার আমাকে ছেড়ে চলে যাওয়ার চান্স কমতে থাকে। এই অ্যাঙ্গেলে অনেক কিছু করার সুযোগ আছে যাতে তোমার ক্লায়েন্ট রিটেনশন বড় হয়, এবং আমরা এরকম অনেক কিছু এখন ইমপ্লিমেন্ট করতেছি আস্তে আস্তে। পারফেক্ট, ভেরি গুড। এই এআই ভিডিও নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা আজকের দিনের আগের দিন আমাদের একটা মেইনলি ওয়ার্কশপের কারণেই ঢাকায় আসছি। সো ওয়ার্কশপটা উত্তরাতে ছিল, 60-70 জন ভালো বাংলাদেশি এসএমই ওনাররা ছিল। সো ওদের সামনে আমাদের অনেক মোটামুটি ভালো অনেক কিছু বলছি আমরা। এখন ওইখানে একজন আমাকে জিজ্ঞেস করছে, আপনি ওনাকে চিনবেন, ওনার নাম হচ্ছে নিয়াজ, উনি সিভি রাইটিং নিয়ে কাজ করেন, ওনার লিঙ্কডিনে অনেক ফলোয়ার। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমরা তো মানুষকে পার্সোনাল ব্র্যান্ডিং সাপোর্ট দিই, মনে করেন আপনি একজন এন্টারপ্রেনার, আপনাকে সবাই চেনে না কিন্তু আপনার অনেক টাকা, তো এরকম মানুষকে ওরা খুঁজে তাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং করে দেয়। উনি আমাকে জিজ্ঞেস করতেছে, ধরেন আমি যদি মানুষের এআই অ্যাভাটার দিয়ে অ্যাডগুলো চালাই, এতে কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা ফেসবুকে? না, টেকনিক্যাল সমস্যা নেই। তারপর উনি আমাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করেছে, যেটার অ্যান্সার আমি আমার মতো দিয়েছি। আমি আপনার কাছ থেকে শুনতে চাই,
ট্রাস্ট বা অথরিটির ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় এই যে এটা একটা ইস্যু হবে যে আপনার অ্যাভাটার যারা বুঝতে পারবে, কারণ এন্টারপ্রেনারকে তো আর এরা দেখবে না, সে দেখবে আরেকজন এন্টারপ্রেনার বা তাকে যারা ফলো করে। সো তখন যদি বৈভব সৃষ্টির মতো কেউ এসে বুঝতে পারে যে এটা এআই অ্যাভাটার বা ভারুন ভাইয়ের মতো, তখন কি ইস্যুস হবে ট্রাস্টের ক্ষেত্রে? হোয়াটস ইউর ওপিনিয়ন? হতে পারে। আমি ইভেন 2026 চ্যালেঞ্জ চালাচ্ছি যেখানে, ওখানেও আমি সবাইকে বলছি যে আপনার পেজের প্রথম 2 মাসে এআই ইমেজেস, বিকজ আমি সবাইই দেখতেছিলাম সবাই সেম জিনিস করতেছে যে আমি অমুক জিনিস বেচি, এটার একটা ছবি বানাও, এটা টেবিলের মধ্যে থাকবে হ্যান এটা হলো জেমিনাই যাবে, তারপর ডাউনলোড, ফেসবুক পেজে আপলোড। এই মডেল আই ডোন্ট থিঙ্ক খুব একটা ভালো ট্রাস্ট বিল্ড D2C করার ইজ এ জন্য। টোটালি ডিফারেন্ট মার্কেট। হ্যাঁ, সো আই থিঙ্ক স্ক্র্যাপি হইলেও, দেখতে খারাপ হইলেও, ম্যানুয়াল জিনিসপত্রের ভ্যালু ভালো লাগে আমার এখনো। উম, তোমার স্পেসিফিক কোয়েশ্চেনটা হলো বাংলায় তো আমি কখনো করব এই চান্স কম, যে আমি এরকম একটা অটোমেশনে যাব যেখানে আমি থাকবো না, আমার এআই কোনো একটা ওই জিনিস আমি কখনো করব না, এই সুযোগ নাই আমার। বাট আমি ক্লায়েন্টদের জন্য করব যারা আহ, অন্যান্য ডিফারেন্ট সার্ভিসেস দেয়, তাদের পার্সোনাল ব্র্যান্ড নিয়ে কোনো আগ্রহ আচ্ছা, নেই। একটু যদি এক্সাম্পল দিন যে কোনগুলোর জন্য এটা কাজ করতে পারে, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল না, জেনেরিক ভাবে বোঝার চেষ্টা করি কোনগুলোর জন্য কাজ করবে না। যেমন আমার জন্য মনে হয় মেডিকেল ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে, ওইখানে এআই এখনো বাংলাদেশের মানুষ আমার মনে হয় উইল নট ট্রাস্ট। খাবারের ক্ষেত্রে একদম, আচারের ক্ষেত্রে যদি কেউ একজন এআই এসে আচারের কথা বলে, দে হ্যাভ আ লট অফ অপশন। যেখানে জামশেদ মজুমদার প্রতিদিন 5টা করে ভিডিও করতেছে, সে জীবনে ওকে ট্রাস্ট করবে না, সেভাবে না, ওর কাছ থেকে নেই। তো কোন জিনিসগুলোতে কাজ করতে পারে, করবে না তো জানলাম, আপনার কাছে মনে হয়? মেডিকেলে কাজ করতেছে না তা না, একটা লোক আছে ওজেম্পিকের কোনো একটা ভার্সন বেচতো, এবং উনি 200 ফেসবুক পেজ খুলছিল। 200? হ্যাঁ, 200টার প্রত্যেকটাই এক একটা ফেক ডাক্তার, এআই দিয়ে বানানো এক একটা ফেক ডাক্তার দেখতে, এবং ওই 200টার থেকে 200 এআই ফেক ডাক্তার ওই প্রোডাক্টই প্রমোশন চালাইতো সারাক্ষণ, এবং এভাবেই সে কত জানি 600 না 700 মিলিয়ন ডলারের ব্যবসা বানায় ফেলছিল। 600-700 মিলিয়ন হ্যাঁ, ডলার? এবং তারপর মামলা হয়েছে যে 200 ফেক ডাক্তার, এটা কি নিয়ে কথা বলতেছে এটা নিয়ে। তো এখন কি অবস্থা জানি না। সো করা যায় না তা না, করা হয়তো সম্ভব, করা উচিত নাকি বা লং টার্মে সাস্টেনেবল হবে নাকি, এটা একটা বাংলাদেশের মার্কেটে এখনো ম্যানুয়ালি কাজ করা সহজ এআই এর থেকে। তো বাংলাদেশে এখন একটা নতুন ফাউন্ডার এসে যদি বলে যে ভাই আমি কি এখন আমার এআই দিয়ে আচার বেচবো নাকি আমি আচার বেচবো, লাইক 9.9 আউট অফ 10 টাইমস উনার নিজের আচার বেচা বেশি লজিক্যাল। ইয়েস। আপনি যেহেতু বাংলাদেশি মার্কেটে আপনার বিজনেস আছে, বাট আপনি তো ক্লায়েন্ট সার্ভিস দেন না, আপনাকে এই মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা বলি, আই মাইট গেট ব্যাক, মানে আজে বাজে কথা শুনতে পারি। সো বাংলাদেশে এমন অনেক মিলিয়নিয়ার্সরা আছেন হ্যাঁ। যাদের সাইড বিজনেস আছে এরকম। মিলিয়নিয়ার মানে ইউএস ডলারে মিলিয়নিয়ার না, বাংলাদেশি টাকা মিলিয়নিয়ার। গাড়ি কিনতেছে, এই কিনতেছে, তাদের বিজনেস হচ্ছে আপনার ওই যে ব্যথার ওষুধ, তারপর হচ্ছে আপনার পেটের গ্যাস ঠিক করে দেবে এমন জিনিসপত্র। অ্যান্ড এরা মনে করেন 20টা 10টা 15টা করে পেজ ক্রিয়েট করে, অনেক টাকা আছে এদের কাছে, বুঝছেন? 40টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ডলার ওদের মনে করেন প্রোডাক্টটা বানাবে 150 টাকা 200 টাকায়, ওটাকে বেচে 1500 টাকায়। মাঝখানে $7 সিপিআর হোক, আই ডোন্ট কেয়ার, ঠিক মতো হইলো না হলো বুঝতেন। এরকম দুজনের সাথে আমার মিটিং হয়েছে 1 to 1, এবং আমি এত ভয় পাইছি যে আমি আর ওদের সাথে ফিউচারে কথাবার্তা বলিনি। এর মধ্যে একজন আমাদের অফিসে আসছিল। তো আপনি কি এটা জানেন বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কি জানেন যে দেয়ার আর মেনি পিপল যাদের অনেক টাকা, কিন্তু তাদের টাকার উৎসটাই এইটা, এবং কিছু কমিউনিটি, আমি নাম বলবো না, এই টাইপের জিনিসপত্র বলছে, কিছু খাবারের ক্ষেত্রে বলছে, কিছু এরকম শক্তি বাড়ানোর জিনিসপত্রের ক্ষেত্রে বলছে। তো এই ধরনের অনেক কিছু হচ্ছে, জাস্ট আপনাকে জানাইলাম আর কি। আই এম নট সারপ্রাইজড, এটা অবাক হওয়ার মতো না, আমাদের তো রেগুলেশন খুব কম, সো হইতেই পারে। ওষুধ ওটার পেছনে কে আছে তাও জানে না, এন্ড দে ইউজ টেলিসেলস ফর দ্যাট। আচ্ছা, নাইস। মানে বিজনেস ওয়াইজ যদি আপনি চিন্তা করেন ইটস গ্রেট, বাট প্রোডাক্টটাকে অ্যাকচুয়ালি ভালো, নো বিএসটি, নাথিং। এটা তো আসলে আইনগত ডিসকাশন। সো আমার যদি একজন কিছু খাবে অথবা সে গায়ে লাগাবে, এই জিনিস যদি আমি বেচতে চাই তাহলে আমার লাইসেন্স থাকার কথা, আর যদি আমি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্টারের লাইসেন্স থাকার কথা, আর যে বেচতেছে তার লাইসেন্স থাকার কথা। এই জিনিস যদি না হয় তাহলে তো জিনিসটা আসলে লিগাল না। এখন ওটা লিগাল ইলিগাল জিনিসের ভিতরে যায়। আমার কাছে আসে এটা বলতে যে ভাই কোনো ওয়ে আছে, আমার অ্যাড তো ব্যান হচ্ছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা যাবে? জীবনও না, করা যাবে না। তো মানে এটা আমি কেন বললাম, বিকজ আমরা ধরেন অনেক কিছু করার চেষ্টা করতেছি, আমাদের টাকা ইনকাম করতে কষ্ট হচ্ছে, এন্ড দিস পিপল আর ডুইং দিস থিংস ভেরি স্মার্ট অ্যাজ আ বিজনেস ওনার, কিন্তু মানে লিগাল কতটুকু এটুকু একটা বিষয়। বাংলাদেশের মার্কেট ইউনিক মার্কেট, এই মার্কেটে অনেক কিছু ইন্টারেস্টিং ওয়েতে করা সম্ভব। আমরা একবার একটা ফেক পডকাস্ট বানাইতে চাইছিলাম, এবং সামনে হয়তো বানাবো কোনো এক সময়, বিকজ আই থিঙ্ক ফেক পডকাস্ট আসল পডকাস্টের থেকে ভালো পারফর্ম করবে যদি পুরাটা প্রপারলি স্ক্রিপ্টেড হয়। সো ধরো আমি 2টা অ্যাক্টরকে হায়ার করব, একটা অ্যাক্টর হবে হোস্ট আর একটা অ্যাক্টর হবে গেস্ট, এবং কোয়েশ্চেন থাকবে এরকম যে ধরো কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সারে উনি বলবে যে হ্যাঁ এই কারণেই আমি এটা মেক শিওর করছি যে আমার বউ যেন কখনো রান্নাঘর থেকে বাইরে না যায়।
আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার উনি কোনো একভাবে এরকম আর কি 20টা কোয়েশ্চেন থাকবে, 20টা কোয়েশ্চেনের অ্যান্সার এরকম ভাবে বলা থাকবে যে 20টা আলাদা আলাদা ক্লিপ হয় এবং মানুষ আউটরেজড হয় পুরা। আই থিঙ্ক এরকম 5টা থেকে 10টা এপিসোড বানাইলে ওই ভাইরাল হয়ে পডকাস্টটা যাচ্ছে, ভাইরাল সবাই হয়ে যাবে। ভাইরাল করবে যে কি মনে করেন নিজেদের। তারপর আমরা বলবো যে না ওনারা অ্যাক্টর ছিল, এটা তো একটা ড্রামা, বা শুরুতেই আমরা ডিসক্লেমার দিলাম, কেই বা পড়বে ডিসক্লেমার। তো এটা হয়তো আমরা Disclaimer পড়ে না কেউ। এটা আমরা কখনো হয়তো বানাবো, বিকজ আই থিঙ্ক যেহেতু পডকাস্ট অনেক হচ্ছে, so একটা দুইটা ফেক পডকাস্ট থাকা উচিত। হ্যাঁ, এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে, পডকাস্ট তো অনেক হচ্ছে বাট অ্যাকচুয়াল আপনাদের পডকাস্ট যেরকম সবাই দেখতো ওই টাইমে কমও ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল। আমার কোনো জানি মনে হয় আমি ওরকম পডকাস্ট লাস্ট অনেকদিন দেখিনি, আমার ব্যস্ততার কারণে হোক। আমি চেষ্টা করতেছি আমার এন্ড থেকে, আমার যে কটা আমি করছি, আপনি যদি কখনো টাইম পান একটু দেখবেন, প্রত্যেকটা অনেক ইনডেপথ, সেটা নীলের সাথে হোক সেটা আমার হোক। আমি চেষ্টা করছি প্রত্যেকটা অনেক ইনডেপথ করতে। রমজান ভাই অনেক ভালো করতেছে, এখানে আছেন, তারপরে বলতেছি। কিন্তু এরকম একটা দুইটা বাদে আমি কিন্তু খুব বেশি দেখি না, যারা অনেক মানে অ্যাকচুয়ালি পডকাস্টে দেখতে ইচ্ছা করবে, ডাউনলোড করে শুনতে ইচ্ছা করবে। তো এটার কারণ কি মনে হয় আপনার? এটা আমি লাস্ট বারও জিজ্ঞেস করছিলাম। পডকাস্ট বাংলাদেশে বেশি হয়ে গেছে এবং এটা তোমাদেরই দোষ। তোমার এই রুমে যারা আছে তাদের বেশিরভাগের প্যাশন নিয়ে করি, আমরা তো প্যাশন নিয়ে করি। এটা তোমাদেরই দোষ, তোমরা এই রোগটা ছড়াতে শুরুর দোষ আমার, শুরুর দোষ আমার, কিন্তু তারপরে এটা এই দোষটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছে এই রুমে যারা বসে আছে তারা বিভিন্ন মানুষ। পডকাস্ট খুব সহজ প্রডিউস করা অনেক মানুষের জন্য, কারণ তার অনেক সময় কিছু করা লাগে না। অনেক পডকাস্টেই তার অনেক সময় কিছু করা লাগে না বলতে আর কি, অন্য পাশে যিনি থাকেন যিনি গেস্ট তার ভাই স্টুডিওর টাকাটা আপনি নেন, আপনি জানেন কত টাকা লাগে, তার হেভি লিফট করতে হয়। এই কারণে অনেকেই যে কখনো নিজে একটা ভালো ভিডিও আসলে হয়তো করতে পারতো না, কিন্তু সে পডকাস্ট করতে পারতেছে, কারণ এটা বেসিক্যালি কনভারসেশন, তেমন কোনো সমস্যা হয় না এবং গেস্টের জোরের উপরে চলবে হয়তো। আই থিঙ্ক লং টার্মে এগুলার বেশিরভাগই হয়তো থাকবে না, এবং আপনারা দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ডেরই 90-100 পডকাস্ট আছে যেগুলা আই থিঙ্ক আপনারা 2 বছর পরে আর দেখবেন না, এবং ওই জায়গায় হয়তো নতুন 100-200 চলে আসবে। আই ডোন্ট থিঙ্ক সো। পডকাস্টের কনজাম্পশন বাড়তেছে, যেটা একটা ভালো ব্যাপার, বাট বেশিরভাগ পডকাস্ট ক্রিয়েটরদের উপরে আমি খুব একটা সুখী না, বিকজ আই থিঙ্ক পডকাস্ট, এটাই আমি জানতে চাই কেন এবং কি করলে ভালো করা যায়। আই থিঙ্ক পডকাস্ট দিয়ে পার্সোনাল অথরিটি বিল্ড করা খুব ডিফিকাল্ট, সম্ভব না। এই পডকাস্টে যতই তোমার চ্যানেলে পাবলিশ হোক, যতই তোমার মানুষ চিনুক, এই পডকাস্টে বেশিরভাগ মানুষ আমার উপরে ফোকাস করবে, এবং এই জিনিস যখন তুমি রিপিটেডলি কন্টিনিউ করতে থাকবে এপিসোডের পর এপিসোড, তখন একটা টাইমে তোমার জন্য আর কেউ যাবেন না, সবাই গেস্টদের জন্য যাবে, এবং তখন যখন তুমি কোনো কিছু পুশ করার চেষ্টা করবে তখন দেখবা হয়তো হচ্ছে না, এবং এই জিনিস বেশিরভাগ মানুষের সাথে হবে আই থিঙ্ক। দেন ওয়াই রাজ সামানি ইজ ডুইং ভেরি গুড, এটা অনেক ডিফারেন্ট লেভেলে করতেছে। বাট আমি বলতেছি, আমি ধরো তামিম ইকবালের 5-6টা পডকাস্ট আমি দেখছি, এর মধ্যে থেকে শুধু একটার হোস্টের নাম আমি জানি, সামির, কারণ ওরে আমি আগে থেকে চিনতাম। যদি আমি ওরে না চিনতাম আগে থেকে, আমার মনে হয় আমি জানতামও যে কে উনি। আমি তামিম ইকবাল কি বলতেছে দেখছি, তারপর আমি চলে গেছি। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আসলেই জানি না হোস্ট কে, আমি বলতেছি না যে ভালো বা খারাপ, আমি জানি না উনিকে। না, এটা তো আপনি অলরেডি সাজ্জাদ ভাইয়ের ব্যাপারে বলছিলেন একবার। হ্যাঁ, সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করছিলেন নাম কি বলতে পারে না, অনেক আগে। এটা আসলে সম্ভব না এভাবে এই হেভি গেস্টের উপরে ডিপেন্ড করে যাওয়া। ইন্ডিয়ান মার্কেট একটু ডিফারেন্ট, ইন্ডিয়ান মার্কেটটা বড়, ইন্ডিয়ান মার্কেটে অনেক কিছুই সম্ভব যেগুলো বাংলাদেশের মার্কেটে সম্ভব না। ইন্ডিয়ান মার্কেটের ইংলিশ প্লের কারণে, এই যে তুমি যে বারুন ম্যাটার এক্সাম্পল দিলা, আমাদের পক্ষে কোনোদিনও করা সম্ভব না, আমাদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ না, কমন আমরা পারি কিন্তু মানুষ শুনবে না, এটা বলতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। আমি যদি এখন হঠাৎ করে ইংরেজিতে ভিডিও বানানো শুরু করি, চলবে না জিনিসটা। সো ইন্ডিয়ান মার্কেটে অনেক কিছু পসিবল যেটা বাংলাদেশের মার্কেটে পসিবল না। ইন্ডিয়ান মার্কেটে আই থিঙ্ক ইট মেক সেন্স যে আমি ওয়ার্ল্ডের 1 নম্বর ব্রডকাস্টার হব বা আমি ইন্ডিয়ার 1 নম্বর ব্রডকাস্টার হব, এই এইম নিয়ে খেলা। বাংলাদেশের মার্কেটে আই ডোন্ট থিঙ্ক ইট মেক সেন্স যে আমি বাংলাদেশের 1 নম্বর ব্রডকাস্টার হইতে চাই। ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন জিজ্ঞেস করি, নাম জিজ্ঞেস করবো না। আপনার কাছে কখনো কেউ পডকাস্টের গেস্ট হয়ে আসতে টাকা চাইছে? হ্যাঁ, কত, অনেক। আমার মনে হয় আমি একমাত্র যে বড় এবং টাকা নেয় নাই, এবং স্টুডিওর স্লট ডিসকাউন্ট দিছে। হ্যাঁ, এরকম খুব বেশি পাবেন না আপনারা। না, দ্যাটস অ্যাপ্রিশিয়েটেবল। আমার কাছে এটা এত অদ্ভুত লাগছে। এন্ড আমি কয়েকটা পডকাস্ট শিখেছি, এখন আপলোড হয় নাই, তো ওইখানেও আমাকে বলছে লাস্টে, বলতেছে ভাইয়া হোয়াটস দ্য ফি? আমি বলছি কিসের ফি? মানে আমার খুব অবাক লাগছে যে দেওয়ার, মানে ওরা যাদেরকে আনে তাদেরকে টাকা দিয়ে আনে। এটা একটু আমার কাছে অদ্ভুত লাগে। পডকাস্ট জাস্ট মানে ডিসকাশন যেখানে আপনারা ইন্টারেস্টেড থাকতে হবে। আই থিঙ্ক পডকাস্ট জিনিসটা একটু কর্পোরেট হয়ে পচে গেছে এখন। এই যে ধরো বিসিবি পডকাস্ট শুরু করছে, তারপরে আই থিঙ্ক সব বড় বড় ব্র্যান্ড হয় করছে বা অ্যাটেম্প নিছে বা করবে, বা একবার চেষ্টা করে নেয় আবার করবে, এরকম সবাই ঘুরে ফিরে। এত লম্বা ডিসকাশন করার মানুষও নেই, এত লম্বা ডিসকার কথা শোনার দরকারও নেই। আর একটা টাইমে যায় কিন্তু পডকাস্টে কন্ট্রোভার্সিয়াল কথা, মানে কন্ট্রোভার্সিয়াল মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা আসা শুরু হয়। ধরো
আমি আনলাম, আমি ধরো জনপ্রিয় পডকাস্ট, একদিন আমার সামনে একজন হেলথ এক্সপার্ট বসলো, উনি বললো যে চিনি খাওয়া খারাপ। এখন ঘুরায় ফিরায় মানুষ তো 30টাই, ঘুরায় ফিরায় দেখা যাবে আরেকজন আসবে যে বলবে চিনি খাওয়া ভালো, তারপর উনি আবার আইসা বলবে চিনি খাওয়া খারাপ। এরকম ইন্টারন্যাশনাল পডকাস্টগুলোর সাথে এরকম হয়েছে। তুমি যদি হ্যাঁ, হ্যাঁ। ডায়েরি অফ এ সিইওর রিসার্চ, এরকম অনেক রিসার্চ ভিডিও আছে অলরেডি, যে সেম পডকাস্টের ভিতরে একজন এসে বলে এটা, হোস্ট বলে হ্যাঁ ঠিক বলছেন, আরেকজন এসে কমপ্লিটলি উল্টা না বলে, তখন হোস্ট বলে হ্যাঁ ঠিক বলছেন। এটা তো সবচেয়ে বেশি পচে ইন্ডিয়াতে রণবীর আলাপা দিয়ে সবার কথা এগ্রি করে, সবাইকে ফ্যান বলে, এবং ওর আসলে নিজের অথরিটি রিসেন্টলি অনেক ডাউন হয়েছে এই কারণে, যখন সে নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে এই লেভেলের কিন্তু পচানি খাইতো না। ওকে, বুঝতে পারছি। তাহলে আমাদের 3-4টা জিনিস বলেন যেটা এখানে দুজন পডকাস্টার আছেন, সো আমরা কি করলে ভালো করতে পারবো আরো? নিজে ভিডিও বানাইতে হবে অনেক আমার বেশি। 322টা ভিডিও আছে, তার মধ্যে 200 বেশি আমার ভিডিও। নাইস, বলেন। গুড। সো এবং ফ্রিকোয়েন্সিটা ওইভাবে বুঝে দিতে হবে যে আমি যদি একটা পডকাস্ট পাবলিশ করি, এরপরে আবার 2-3 ভিডিওতে মানুষ শুধু আমারে দেখবে, তারপরে আবার হয়তো আরেকটা পডকাস্ট পাবলিশ করবো। এবং মোটামুটি এই জিনিস করতে পারলে আই থিঙ্ক সেফ। এমনি আর্ট ফর্ম হিসাবে পডকাস্ট জিনিসটা খারাপ না, জাস্ট মেক শিওর করতে হবে যে আমি ওইটাকে আমার আর্সেনালের ভিতরে একটা অপশন হিসেবে ইউজ করবো, পুরোটাই যেন ওটা না হয়ে যায়। এটা হলে মোটামুটি তুমি সেফ। আমার টিম থেকে আমাদের একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, সো আমি চেষ্টা করছি ওইভাবেই নামার জন্য। তো ও আমাকে অনেক মানুষের ইমেল টিমেল কালেক্ট করে বলে যে না কি করবো, এই 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 ফিল্ডের একজন, এই ফিল্ডের একজন। আমার কোনো একটা কারণে আমার খুব লেজিনেস কাজ করে, আমি বলি যে না দরকার নেই, আমি নট ইন্টারেস্টেড। সো আমার পডকাস্টে এমন হয় যে যারা যারা আসছে ওদেরই ধরেন আমি আবার বলি, আপনার সঙ্গে সেকেন্ড টাইম হচ্ছে, একজনের সাথে 5 বার আছে। তো এখন আমি যেটা জানতে চাই যে এই জায়গায় আমি ইন্টারেস্ট গ্রো করবো কি করে অনেক মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে, যেমন আপনি প্রীতম হাসান ভাইয়ের সাথে করছেন, আপনি ভবেশ স্যারের সাথে করছেন, অনেকের সাথে করছেন। আপনি কি জেনুইনলি ইন্টারেস্টেড ছিলেন? আপনার পডকাস্ট শুনে আমার মনে হয়েছে তাই, যেমন আজকে যাদের সাথে কথা হইলো, কথাগুলো আমি শুনতেছিলাম ওখানে বসে বসে, মনে হলো যে ইউ আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট ট্যুরিজম সেক্টর। এই টাইপের মানুষকে আপনি রিসার্চ করেন কি করে? হাউ ডু ইউ রিসার্চ দিস পিপল? বেশিরভাগই আসলে পরিচিত, বুঝছো? সো পডকাস্টকে আমি সবসময় ওইভাবেই দেখছি যে আহ, পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার আছে, ওদের সাথে গল্প গুজব হচ্ছে এবং ওই ওই গল্প গুজবই রেকর্ড করে পাবলিশ হচ্ছে। সো বেশিরভাগ অলমোস্ট বেটার বিবির কিছু এপিসোড ছাড়া অলমোস্ট সব পডকাস্টই এরকম যে উনাকে আমি চিনি, ওনার সাথে আমার কথাবার্তা হয়, গল্প গুজব, আমি জাস্ট এখন ক্যামেরায় করতেছি। এছাড়া কখনো সেরকম মজা লাগে না। আমি খুব বেশি বিষয়ে ইন্টারেস্টেড না আসলে, আমার কোনো আগ্রহ নাই যে একজন এসে আমাকে বলবে যে ডায়াবেটিস হবে না কি কি করলে, আমি শুনবো বসে বসে যে হ্যাঁ বলেন ডায়াবেটিস হবে না কি কি করলে। আমি আগ্রহী না ওই টপিকে। পারফেক্ট। আচ্ছা, এবার আমরা একটু টেকনিক্যাল জিনিসে যাই। আমরা যেহেতু বলছিলাম, আপনি বর্তমানে ওয়েবসাইট বানানোর এরিনাতে, আপনি তো সেই আগে থেকে ওয়েবসাইট বেচা, তারপরে কেনার কাজ করতেন, এসইও দিয়ে র্যাঙ্ক করে ওগুলো লাইভ দেখাইছেন। আজকে আমি আপনার কাছে যে ল্যাপটপ আছে, আমি জানতে চাই ভাই যে আপনি রিসেন্টলি কোনো ওয়েবসাইট কিভাবে বানাইছেন, কিভাবে করতেছেন, এই জিনিসগুলো আমাদের যদি একটু দেখাইতেন। ওকে, মেইনলি আসলে কি আমি কি অন জানতে করে চাও দিই। আমাকে বলো। আমি মেইনলি জানতে চাই, আপনার সাথে আমার যখন ইনবক্সে আগের দিন কথা হচ্ছিল, আপনি তো ক্লাউডের মাধ্যমে আপনি বলছেন যে একটা ক্লায়েন্টের জন্য আপনি ওয়েবসাইট বানাইছেন। এটাকে ভাই কমফোর্টেবল করে ফেলেন, হ্যাঁ। ইজি হবে। ওকে ওকে, সমস্যা নেই, এটা বুঝাচ্ছি। ক্যামেরা না আসলেও আপনি আপনার মতো রাখেন। ওকে, আপনি বলছেন যে আপনি একজনের জন্য 300 পেজের ওয়েবসাইট বানাইছেন। আমাদের 300 পেজ লাগবে না, আপনি 1-2 পেজের ওয়েবসাইটই বানান, বাট আমরা একটা পোটেনশিয়াল একটা সার্ভিস নেই যেটা আপনার কাছে মনে হয় যে আমরাই করতে পারি, সেটার আমরা একটা ওয়েবসাইট লাইভ করাই। এবং কিভাবে করবেন, ওকে, অল আপ টু ইউ। আপনি যা করবেন কমেন্টে দিতে থাকেন, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো মাঝখানে লেম্যান পার্সপেক্টিভে। ঠিক আছে। আমি তোমার কিউ টাইম না তো কিউ মিডিয়া, যেটা স্ক্রিন রেকর্ডার অন করলাম। আমি ফার্স্টে একটা নামাই, আমি এখানে রাখি, মানুষ তোর পরে ইয়েতে দেখতেই পারবে, এখন তুমি যেন দেখতে পারো। আমি ফার্স্টে অ্যান্টি গ্র্যাভিটিটা নামাই। অনেক মানুষ অনেক কিছু ইউজ করে, আমি অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করি, অনেক কিছু ইউজ করে, এটা বলা ঠিক না, আইডিএম ইউজ করে অনেকে। ডাউনলোড ফর অ্যাপল সিলিকন, ডাউনলোড দিলাম। বেসিক্যালি এখন আমি যেটা করতেছি সেটা হলো, আমি এই সেম জিনিস ক্লড কোয়ার্ক দিয়েও করা সম্ভব, এবং অনেকে করেন। ক্লড কোয়ার্ক দিয়ে করলে একমাত্র সমস্যা যেটা আই থিঙ্ক হয় মানুষের, সেটা হলো ক্লডের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যায়। এবং আমি তো জানি না যে ভবিষ্যতে তুমি ক্লড ইউজ করবা নাকি করবা না। এবং ক্লড অনেক তাড়াতাড়ি ওদের টোকেন খায়, বিরক্ত লাগে। এখন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে স্পেস এক্স এর ডিলের পরে, বাট তারপরে আই থিঙ্ক বেশ এক্সপেন্সিভ ক্লড। সো এই কারণে আমি এখন অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করবো, যেন আমার যে কোনো সময় আমি সুইচ করতে পারি মডেল। সো অ্যান্টি গ্র্যাভিটি ডাউনলোড হয়েছে, ইনস্টল দেই। অ্যান্টি গ্র্যাভিটি টেনে অ্যাপ্লিকেশন হবে। অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে আমরা তারপর অ্যান্টি গ্র্যাভিটির ভিতরে এআই ইউজ করব, এবং অ্যান্টি গ্র্যাভিটি গুগলের প্রজেক্ট, যেটা ফ্রি টু ডাউনলোড, সবাই ডাউনলোড করতে পারে। Those of you are not understanding, সো আমরা একটা সেন্ট্রাল জায়গা থেকে সবকিছু কানেক্ট করতে চাই একটা অ্যাপ থেকে, সো দ্যাট আমরা এই করতে পারি। পারমিশনটা দিয়ে দিতে হবে। বেশ হেভি জিনিসপত্র, বাট একবার করলে মোটামুটি ভাবে আপনি সর্টেড। এবং আমি যে জিনিসটা তোমাকে দেখাচ্ছি, আমার কারেন্ট সেট আপ মোটামুটি ভাবে তাই। সো তুমি ততক্ষণ বলো যতক্ষণ এটা হচ্ছে যে তুমি মেনলি আসলে
ক্লড কিভাবে ইউজ করো? হ্যাঁ, আমার ইউজ করার অনেক কিছুই হয় আমার স্পেসিফিক সিচুয়েশন অনুযায়ী। আমার করা উচিত এই জিনিসগুলো। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের কাজের অনেক কিছু থাকে ম্যানেজমেন্ট আমার। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন আমার একটা অ্যাডের ড্যাশবোর্ড বানাইতে হবে। ওই ড্যাশবোর্ডটা আমি ডাউনলোড করে ক্লডে বলি যে এটা বানাই দাও। এরকম করি। আরো এমসিপি কানেক্ট করার সুযোগ আছে, ওটা করি না। আমি অনেক বেশি গুগল শিট ইউজ করি। গুগল শিটের ডান পাশে উপরে ক্লিক করে যদি বলা হয় যে ক্রিয়েট দিস, হ্যাঁ। ও বানায় দেয়। ওইটা আমাদের বাংলাদেশের মার্কেট যেহেতু, ওইটার লিঙ্ক সহ আমি যখন ইমেলে যে কন্ট্রোল কে দিয়ে পাঠাই দিই, ওইটা কাজ করবে, রিওপেন ওইটা কাজ করে। তারপর আমি যেটা করি, আমি উইসপার ফ্লো অনেক বেশি ইউজ করি। আমি অনেক বড় বড় প্রম্পট লিখে চেষ্টা করি যে দ্য আউটপুট কলাম শুড বি একদম ছোট, ওইটা যেন আমি স্ক্রিনশট নিয়ে পাঠাইতে পারি। কারণ আমি এখনো পর্যন্ত টু বি ভেরি অনেস্ট ওয়েবসাইট বানানোর কাজ করতেছি না, বাট আমি একটা দুটো টুল বানাইছি যেগুলো দিয়ে যে জেমিনির ওয়াটারমার্ক রিমুভ করে, এরকম বেসিক। সো এটাই আমার মেইনলি, এটা আমার মেইন সেট আপ না। আমার মেইন সেট আপ হচ্ছে বাসায় ম্যাক মিনি M4, এটাকে জাস্ট আমি ট্রাভেলের সময় ইউজ করি। মোটামুটি আমি আমার লাইফের টোটাল আমার কত 10,000 টাকা মতো খরচ হয় টুলের পেছনে। এর মধ্যে আছে 10,000 না আরো বেশি। আপনার উইসপার ফ্লোতে যায়, তারপর হচ্ছে জেমিনিতে যায়, ক্লডে যায়, চ্যাট জিপিটিতে যায়, এবং আমার গুগল যেই ড্রাইভ ওগুলো তো আছেই। তো মোটামুটি আমার কাছে এই কাজগুলো আমি করি। আর চ্যাট জিপিটি ইমেজের ক্ষেত্রে আমরা অনেক ইউজ করি, VO3 মাঝে মাঝে ইউজ করি আমার ভিডিওর মাঝখানে বিরলের জন্য, এই কাজগুলো। বাট আমার যেটা স্ট্রাগল ফেস করি ভাই, আমাদের টিমের অনেকজনকে আমি যেমন ভাইব কোডিং এর একটা কোর্স কিনে দিয়েছি। আমি একটা কোম্পানির সাথে করছিলাম, কাজ শুরু করছিলাম, মানে ওদের একটা ভিডিও করে দিয়েছিলাম, ওটা দিয়ে ওরা অ্যাড চালাবে, ওরা ভাইব কোডিং এর কোর্স করে। তো ওইটা আমি ওদেরকে দিয়েছি। বাট হয় কি, লার্নিং কার্ভটা অনেক স্লো হয়। এটা নিয়ে কি কিছু করা পসিবল, যে কি করলে পোলাপানকে আমি শিখাইতে পারবো বেশি? তোমার নিজের পোলাপাইনকে শিখাইতে পারবা ইজ আ গুড অ্যাঙ্গেল। সো মেইনলি নিজে প্লে করা ছাড়া শেখার কোনো উপায় আছে বলে মনে হয় না। তো তোমার কোনোভাবেই শেখা সম্ভব না যতক্ষণ না সে নিজে ইনপুট দিচ্ছে এবং আউটপুট বের করার চেষ্টা করতেছে। ভুল হচ্ছে না, ঠিক আউটপুট আসতেছে না, ওটা খুব একটা ম্যাটার করে না। বাট নিজে না করে ভিডিও দেখা কখনোই সম্ভব না এই জিনিস। এবং অ্যাকচুয়ালি অত কঠিন না কোনো কিছুই। এমন না যে তার অনেক সময় লাগবে বা অনেক কষ্ট করতে হবে, এরকম না। সে মোটামুটি ইজিলি পারবে যদি সে আসলেও করতে চায়। এবং এখন যারা করতেছেন না তারা একসময় করতে বাধ্যই হবে। সো এমন না যে কেউ যদি করতেছে না, এই কারণে তোমার উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ কয়েকদিন পরে তার করতেই হবে, সে নিজেই বাধ্য হবে করার জন্য। যেমন থাম্বনেল, আমি লাস্ট 4-5টা পডকাস্টে থাম্বনেল বাদে আমি কিন্তু থাম্বনেল ডিজাইনারকে দেই নাই কাজ। আমি নিজেই করছি এবং প্রত্যেকটা 3টা করে আমি জাস্ট ট্রাই করছি। হ্যাঁ, এই প্রথমটা দিয়ে সাইন ইন করলে হবে। ওকে। তো আমি প্রত্যেকটা ট্রাই করছি যে আমি যেরকম চাচ্ছি ওরকমই আউটপুট বের করতে। রেফারেন্স দিয়ে দিছি আমি ওকে, প্যালেট দিয়ে দিলেই করে ফেলে। তো এইখানে থাম্বনেল ডিজাইনার যারা আছে, আনলেস দে আর অ্যাকচুয়ালি ওই যে ক্যানভার অনেক প্রো সাবস্ক্রিপশন আছে AI তে যেগুলো ইউজ করা যায়, ওইটা বাদে কিন্তু দে আর অলসো স্ট্রাগলিং আউটপুট দেওয়ার জন্য। সো তার কাছে আগে মাসে আমি 10টা ডিজাইনের কাজ দিতাম, এখন দিচ্ছি 2টা, যে 2টা পডকাস্ট হচ্ছে, বাদ বাকি সব আমি নিজে করতেছি। আর তো ইনকাম কমে গেল। এখন মেইনলি সমস্যা যেটা হচ্ছে সেটা হলো, সবাই যারা টুল ডিপেন্ডেন্ট মানুষ ছিল, যারা টুল ডিপেন্ডেন্ট মানুষ ছিল তাদের এখন অনেক সমস্যা হচ্ছে। বিকজ অনেক দিন ধরে আমাদের যারা শিখছেন নিজেরা বা যারা বিভিন্ন কোর্স করে শিখছেন, তারা সবাই যেই ফরম্যাটে শিখছে সেটা হলো, এই হলো ফটোশপের বাম পাশে এই হলো 12-15টা টুল, এই টুলটায় চাপ দিলে সিলেক্ট হয়, এই টুলটায় চাপ দিলে এই জিনিস হয়, ওই টুলটায় চাপ দিলে কালার আসে। এই যে পুরা কনসেপ্টটা, যে একটা টুলের ভিতরে এই জিনিস আছে এবং এই জিনিস চাপ দিলে এই হয়, ওই জিনিস চাপ দিলে এই হয়, এই পুরা জিনিসটা আসলে খুবই ইজিলি অটোমেট করা সম্ভব। এবং এই কারণেই এরকম মানুষজন যারা টুল ডিপেন্ডেন্ট ছিল তারা অনেক স্ট্রাগল করে, যাদের আর্টিস্টিক সেন্স যাদের ছিল না। এখন আমি যখন তোমাকে একটা থাম্বনেল বানাতে দিচ্ছি, তোমার মেইন কাজ অ্যাকচুয়ালি থাম্বনেল বানানো না, মেইন কাজ হলো চিন্তা করে বাইর করা যে এই থাম্বনেলটার জন্য ওই ইমেজটার ভিতরে আসলে কি বসবে। এটা কি উনার মাথা বসবে, নাকি উনার মাথা বসবে না, নাকি পিছনে একটা গাড়ি থাকবে, নাকি পিছনে একটা মোবাইল থাকবে, নাকি সামনে একটা মোবাইল থাকবে, এই হওয়ার কথা। ওই চিন্তার পার্টটা মেইন, অ্যাকচুয়াল ক্রিয়েশনের পার্টটা মেইন না। রেফারেন্স দিলে এটা এআইও বানিয়ে দিতে পারবো, হয়তো মানুষের একটু খারাপ হবে প্রথম এখন হয়তো খারাপ হবে, 2 বছর পর হয়তো আর খারাপ হবে না, উল্টো ভালো হবে। বাট আপনাকে মেইনলি আমি যখন হায়ার করতেছি, আপনার মেইন কাজ ওইটা। বাংলাদেশে বেশিরভাগ মানুষের মেইন কাজ ওটা ছিল না। বাংলাদেশে বেশিরভাগ মানুষের কাজ ছিল, আপনি আমারে বলেন যে কি লাগবে। আমার এখনো চলতেছে, মেইন কাজই তো ওইটা খুঁজে এনে রেফারেন্স দিয়ে দেয় যে কি নাম, ঈশান শর্মার ভিডিওতে এরকম আছে, এটার জায়গায় আমি চাচ্ছি ওই যাচ্ছি। তারপরেও ওইটা আমরা যেরকম চাই সেরকম হয় না। আপনি কি কোওয়ার্ক ইউজ করেন? আমি কোওয়ার্ক ইউজ করি না। আপনি সবকিছু এর মাধ্যমে করেন? হ্যাঁ, কারণ কোওয়ার্ক আসার আগে থেকে আমি এটা ইউজ করি। কোওয়ার্ক একটু পরে লঞ্চ করছে ক্লড, ততদিনে আমার অভ্যাস হয়ে গেছে
অ্যান্টি গ্র্যাভিটি কোনো ইউজ করে। আছে মানে ডাউনসাইড আছে এটার বা ওইটার? একমাত্র ডাউনসাইড হলো মডেল এজেন্ট ট্রান্সফার করা যাবে, মানে আমি হঠাৎ করে কোডেক্স ইউজ আচ্ছা। করতে পারবো না। বুঝছি। এটা অনেক বেনিফিটও আছে। কোয়ার্ক আই থিঙ্ক আরো অনেক বেশি ইজি ম্যানেজ করা, যে সুন্দর করে ফোল্ডারে সাজানো থাকে এবং মোবাইল দিয়ে তখন ইউজ করাটাও সহজ হয়ে যায়। অনেকে আছে, আমি এরকম অনেক মানুষকে চিনি যাদের প্রত্যেক জীবনের ক্লায়েন্ট বলো, পার্সোনাল, যেমন প্রত্যেকটার জন্য তার প্রজেক্ট বানানো এবং সে প্রজেক্ট নিয়ে কাজকর্ম করে। বাট হ্যাঁ, আমি এখনো করি না, আমি এখন এইভাবেই করি। when you look back 2012-13 থেকে এখন জিনিসপত্র কত ইজি হয়েছে আপনার জন্য? অনেক 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 ভয়ঙ্কর অবস্থা। এবং আমার মনে আছে 2012-তে ওয়েবসাইট বানানোর জন্য হোস্টিং কেনার কোনো অপশন ছিল না দুনিয়ায়, ছিল না, মানে খুব কম হোস্টিং কেনার অপশন ছিল। এবং তখন একটা ওয়েবসাইট ছিল 000 ওয়েব হোস্ট something.com, এবং 000 ওয়েব হোস্টে 10 মেগাবাইট না 20 মেগাবাইট জানি ফ্রি পাওয়া যেত। এবং তখন আমরা যেটা করতাম, আমরা ওয়েবসাইট বানানোর পরে, তখন এই হোস্টিং আর কিছুই ছিল না তখন। তো তখন আমরা ওয়েবসাইট বানানোর পরে 000 ওয়েব হোস্টে অ্যাকাউন্ট খুলতাম। 000 ওয়েব হোস্টে অ্যাকাউন্ট খুলে ডাইরেক্ট cPanel এ নিয়ে যেত, কোনো ফ্রন্ট এন্ডের কিছুই ছিল না। এই যে আজকে যে আমরা ওয়ান ক্লিক ইনস্টল এগুলো কিছু ছিল না, ডাইরেক্ট cPanel এ নিয়ে যাইতো। করো যা করার এবার। হ্যাঁ, এখন তুমি নিজের মতো করে আপলোড দাও, যা দিতে চাও। তখন আবার থার্ড পার্টি ক্লায়েন্ট সফটওয়্যার ছিল। তুমি কখনো টরেন্ট ইউজ করছো? টরেন্ট ইউজ করছি, হ্যাঁ। কি torrent- কারণে করছি বলবো না। টরেন্টে যেরকম ক্লায়েন্ট সফটওয়্যার থাকে, তাই না? আমরা হ্যাঁ। আমাদের ল্যাপটপে একটা জিনিস ডাউনলোড করি এবং তারপর ওইটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে আমার কম্পিউটারে আমি যা ডাউনলোড করতে চাই ডাউনলোড করে দেয়। এক্স্যাক্টলি। সো ওই সময় এরকম ক্লায়েন্ট সফটওয়্যার ছিল, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, জেড দিয়ে কি নাম ছিল। ওই ক্লায়েন্ট সফটওয়্যার গুলা এই হোস্টিং এর cPanel এর ইউজার নেম পাসওয়ার্ড এগুলা দিলে হোস্টিং এর cPanel এর সাথে ক্লায়েন্ট সফটওয়্যার কানেক্ট করতে পারতো। এবং তারপরে কম্পিউটারের ভিতর থেকে cPanel এ ডাইরেক্ট সব ফাইল আপলোড দিতে হইতো ওয়েবসাইট বানানোর জন্য। এবং এই জিনিস যদি তুমি ঠিকঠাক মতো করতে পারতা, তারপরে যায় একটা ওয়েবসাইট লাইভ হইতো। তারপরে দেখা যেত হাফ অফ দ্য টাইম লোড হয় না, এই একসাথে প্রবলেম ওই প্রবলেম এই বাগ ওই বাগ একসাথে অনেক 30 জন গেলে আর লোড হইতে চায় না, এরকম জিনিসপত্র হইতো। কাট টু 10 বছর পরে যে এখন আমরা কিছুই করতেছি না, জাস্ট বলতেছি আর ওয়েবসাইট হয়ে যাচ্ছে, তো আকাশ পাতাল ডিফারেন্স। ওকে, এখন আমরা কোন পর্যন্ত আসছি? এটা কি এখন কাজ চলতেছে না? কাজ চলতেছে, বিল্ডিং দ্য সাইট নাও, ডার্ক নেভি গোল্ড, পিওর HTML CSS। এটা হইতে হইতে তোমার আরেকটা জিনিস বলি, বল। অনেকে একটা জিনিস রিয়েলাইজ করে না যে ক্রিয়েটিভ কিন্তু ইমেজ ইজ বেসিক্যালি কোড। সো যখন তুমি হ্যাঁ। একটা ইমেজ দেখো তোমার স্ক্রিনে, বেসিক্যালি আমি তো 0 আর 1ই দেখতেছি, জি। সুন্দর করে ফরম্যাটেড। এটা যদি তুমি এভাবে চিন্তা করো, তাহলে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো জিনিসটা, যে আমার যদি একটা ইমেজ লাগে, ধরো আমি কথার কথা এই ল্যাপটপটা বিক্রি করব, আমি এখন চাই AI দিয়ে ইমেজ বানাইতে। এখন জিনিসটাকে আমি দুইভাবে অ্যাপ্রোচ করতে পারি। এক, আমি ইমেজ মডেলে যাইতে পারি, মিড জার্নি, ন্যানো বানানা, হ্যান যা বলতে পারি যে আমার এই ল্যাপটপ আছে, আমি চাই এরকম একটা ইমেজ বানাবা, যেটা দিয়ে আমি তারপর ল্যাপটপ বিক্রির চেষ্টা করব। এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হইলো আমি সরাসরি কোডের কাছে যাইতে পারি, সো ক্লড কোড বা কোডেক্স, যা বলতে পারি যে আমি এরকম একটা ল্যাপটপ, এটা হলো আমার ল্যাপটপে, একটা ছবি তুলে আমি দিলাম, তুমি কোড করে এই ল্যাপটপেরই একটা ভার্সন বানাও, এবং তারপরে আমি ওটার স্ক্রিনশট নিব এবং তারপরে আমি ওটার উপরে অ্যাড চালাবো। সেকেন্ডটা আই থিঙ্ক বেটার অনেক মানুষের জন্য অনেক ক্ষেত্রেই, কারণ সেকেন্ডটায় মডিফাই করার সুযোগ অনেক বেশি। তো ধরো আমি প্রথমটায় আমি একটা ইমেজ বানালাম যেটার উপরে লেখা যে এখনই কিনুন এই ল্যাপটপ, তারপর ল্যাপটপের ছবি, এটা ছিল ইমেজ ভার্সন। এখন যদি আমি চাই যে এখনই কিনুন এই ল্যাপটপ না বলে আমি বলতে চাই যে আর 7 দিন কিনতে পারবেন এই ল্যাপটপ, এখন আবার নতুন করে একটা প্রম্পট দিতে হবে বা এক্সিস্টিং ছবিটা দিয়ে বলতে হবে যে উপরে এখনই এটা সরায় এটা দেন। যখন আমি কোডে নিয়ে আসবো তখন আমি ক্লড কোডকে একবারে বলতে পারবো যে আমাকে এটার 100, এখন তো তুমি এটা কোড করছো, এখন তুমি আমাকে এটার 100 ভ্যারিয়েশন দাও এবং নিজের মতো করে চিন্তা করো কিরকম হবে, এবং তারপর জাস্ট কোড ইট। সো ও পুরো জিনিসটা ওয়েবসাইটের অ্যাঙ্গেলে বানাবে, HTML CSS। ও জিনিসটা এভাবে বানাবে না যে আমি ইমেজ বানাচ্ছি। তোমার একটা এক্সট্রা স্টেপ পরে করতে হবে, সেটা হলো তোমার স্ক্রিনশট নিতে হবে। অনেকে এটার জন্য সলিউশন বানাইছে ক্লড দিয়ে বা বিভিন্ন টুল দিয়ে, যে আমি তোমাকে একটা ওয়েবসাইটের URL দিব, ওখানে 100 ইমেজের মতো জিনিস থাকবে, তুমি একের পর এক স্ক্রিনশট নিয়ে আমাকে দিবা। তো এখন যারা লার্জ স্কেলে ইমেজ প্রোডাকশন করতেছে, স্পেশালি অ্যাড কপি টপির জন্য, তারা অনেকে এই মডেলে যাচ্ছে, তারা সরাসরি কোডে চলে যাচ্ছে, ইমেজে থাকতেছেই না। এবং দিস ক্যান বি আ সার্ভিস কেন বলতেছে, বিকজ আমি যেই মানে HVAC যে ইন্ডাস্ট্রিতে একটু টুকটাক কাজ করি, সেখানে আমি দেখি মাঝে মাঝে যে ওদের একটা ইমেজের জন্য অনেক অ্যাড চালাইতে হয় আমাদের। সো ওই ইমেজগুলো ক্রিয়েট করা, আমি যে বললাম যে যখন আমি এটা বের করার চেষ্টা করতেছি,
ওর কাছ থেকে টাইম লাগতেছে, আমি 69 বের করে ফেলছি। সো ওইটা যদি আমি এমন হয় যেখান থেকে আমি অনেকগুলো অ্যাঙ্গেল খুব কুইকলি পেয়ে যাব, ওইটা কিন্তু দারুণ একটা সার্ভিস হইতে পারে ইভেন ফর পিপল, যে আগে যেমন যেটা হইতো যে এতগুলো ডিজাইন টেমপ্লেট পাবেন ক্যানভার এত টাকায়। হ্যাঁ। সো এটা কিন্তু ওইটারই একটা আপডেটেড মডিফাইড ভার্সন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ইন দিস ওয়ে। এর এই জিনিসগুলো গেলো। আপনি এমন ইন্টারেস্টিং কি প্রজেক্টে কাজ করতেছেন যেগুলো শেয়ারেবল? অনেক কিছু আছে আপনি আমাকে বলছেন শেয়ারেবল না, সো এরকম কয়েকটা জিনিস আমাদেরকে বলতে পারবেন ওটা বানাইছিলেন, ওটার পেছনে কি কি? সবকিছুই শেয়ারেবল, জাস্ট টাইম লাইন ডিফারেন্ট। এখন যাচ্ছে শেয়ারেবল না, সব 1-2 বছর পর আবার শেয়ারেবল হয়ে যাবে। হ্যাঁ। এই মুহূর্তে অনেক কিছু বলা যাচ্ছে না, যেহেতু অনেক কিছু এখন যেহেতু আর্লি, সবকিছু অনেক কিছু আমরা নিজেদের কাছে রাখতেছি। Okay, the যাতে thing করে that I'm অনেক trying মানুষ- to ask you is, are you going behind SaaS? নট রিয়েলি, নো। আমি আমি এখনো সার্ভিসের ভিতরেই আছি এবং সার্ভিস নিয়ে আমি খুশি। আমার ধারণা সার্ভিসকেও আরো স্কেল করা সম্ভব। আমাদের রেফারেলের পরিমাণ প্রতিনিয়তই বাড়তেছে এবং এরকম আমরা ইউরোপের মার্কেটে অপারেট করি, ওই হিসাবে বড় মার্কেট, বাট অ্যাকচুয়ালি ওই মার্কেটগুলা ছোট ইন দ্য সেন্স যে স্পেশালি আয়ারল্যান্ডের ক্ষেত্রে আমার যেটা হয়, অনেক কম মানুষ হওয়ার কারণে সবাই মোটামুটি সবাইকে চিনে। সো 5টা ক্লায়েন্টের সাথে ভালো কাজ করলে ওখান থেকে 50টা ক্লায়েন্ট চলে আসে আমাদের খুব সহজেই। এবং এমনভাবে আসে, ধরো একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, উনি ওনার প্রিন্টিং করায় আরেক জায়গা থেকে, সেই প্রিন্টিং এর উনি এখন আমাদের ক্লায়েন্ট, এমনও হয়েছে। এবং সত্য কথা, আমি তোমাকে ইয়ের পরে দেখাবো না, রেকর্ড অফ হওয়ার পরে, আমাদের বাসার সামনে ঘাস ছিল, আমরা ঠিক করছি যে ঘাস সরায় এখানে সিমেন্ট দিয়ে ড্রাইভওয়ে বানাবো, যাতে গাড়ি নীল করে। 2টা গাড়ি রাখা যায়, তো 2টা বা 3টা গাড়ি রাখা যায়। তো ওই লোক যে করতে আসছিল, সে তার 2 ছেলেকে নিয়ে আসছে, মানে ফ্যামিলি বিজনেস, সে ব্যবসা করে এবং তার 2 ছেলেও ব্যবসা করে। এখন সেই 2 ছেলের মধ্যে এক ছেলে নিজের ড্রাইভের ব্যবসা খুলবে, সে এখন আবার আমাদের ক্লায়েন্ট। এই ছোট মার্কেটের কিছু এক্সট্রা বেনিফিট আছে, যে সবাই মোটামুটি সবারই চিনে, সবাই সবার বাসা চিনে। আর আয়ারল্যান্ডের আপনার হচ্ছে জনসংখ্যা কম তুলনামূলক অনেক। হ্যাঁ, সো এটার কিছু অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজগুলো আমরা নেই। ওকে, খালিদ ফারহান যখন কোনো কিছু শিখতে চায় তখন সে কিভাবে শেখে? মানে ট্রেডিশনাল আছে ইউটিউব চ্যানেল এটা ওটা, বাট আপনার স্পেসিফিক ওয়ে কি এখন? কারণ আপনি তো আপডেটেড সব কিছুতে, এটার অবশ্যই একটা স্পেসিফিক অ্যামাউন্ট আপনি বলছেন যে আমি আপনাকে বলছিল কিছু কোম্পানি থেকে সিএমওর পদ দেবে আপনার ইনভেস্টমেন্ট আলা কোম্পানি, আপনি বলছেন না আমি করতে চাই না, আপনি নিজেকে আরো 1 বছর টাইম দিচ্ছেন এআই এর পিছনে দেওয়ার জন্য। সো আপনি এখন শিখতেছেন কিভাবে? কিছু রিসোর্সেস বলেন। এই মুহূর্তে খুবই উল্টাপাল্টা। সো এই মুহূর্তে শিখতেছি অনেক এআই ইউজ করে, তো অবভিয়াসলি শিখতেছি এআই। সো মেইনলি 2টা জিনিস নিয়ে আমি অনেক বেশিরভাগ সময় আমি চিন্তা করি 2টা জিনিস নিয়ে। একটা হলো ডিস্ট্রিবিউশন, অ্যাড নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। অ্যাড মোটামুটি আই থিঙ্ক সর্টেড, আমাদের অ্যাড নিয়ে অত চিন্তা, এবং যেভাবে প্ল্যাটফর্ম আগাচ্ছে আই থিঙ্ক অ্যাড নিয়ে অত চিন্তা করার দরকারও নেই আমার ভবিষ্যতে। ক্লায়েন্ট অ্যাকুইজিশন আর ক্লায়েন্টরা আসার পরে তাদের ডিস্ট্রিবিউশন কিভাবে হ্যান্ডেল করা যাবে, এই 2টা জিনিস মোটামুটি আমার বাল্ক অফ দ্য সময় নিয়ে নেয়। আচ্ছা, ক্লায়েন্টের ডিস্ট্রিবিউশন মানে কি? কার কাছে ক্লায়েন্টটা দিবেন বা কোন টুলের মাধ্যমে? না, ক্লায়েন্টের ডিস্ট্রিবিউশন মানে হলো যে উনার মার্কেটিংটা কিভাবে সাজাবো যাতে করে উনি উনার জিনিস বেচতে পারে। সো উনার জন্য আসলে কি করা উচিত, কি করলে ভালো হবে, কি করা উচিত না, এই টাইপ জিনিসপত্র। সো উনার মার্কেটিং সাজানোর এই 2 জিনিসের বাইরে আমি এখন তেমন স্পেসিফিক্যালি কিছুই শিখতেছি না। আমার শেখার প্যাটার্ন এখন হলো, আমি টুইটারে যাচ্ছি, দেখতেছি ওই সপ্তাহে মানুষ কি নিয়ে কথাবার্তা বলে, তারপর ওটা একটু বোঝার চেষ্টা করতেছি এবং আশা করতেছি এই করতে করতে একটা সিচুয়েশন আসবে যখন আমি কোনো একটা বিষয়ে অনেক কিছু শিখে যাবো। এই মুহূর্তে আমি তেমন কিছুই জানি না কোনো এআই এর ব্যাপারে, মানে কমনের থেকে হয়তো একটু বেশি জানি, বাট খুব একটা ভালো জানি এরকম না। টেস্ট করতেছি বিভিন্ন জিনিস। ডোন্ট ইউ থিঙ্ক এটাই ফিউচার হবে? নাভাল রবিকান্ত বলছিল ওই জোরকানের পডকাস্টে, 17 সাল বা 19 সালে একটা পডকাস্ট ছিল 2-3 ঘন্টার, ওখানে তুমি এটাই বলছিল যে দেয়ার উইল বি আ ডে যে ওয়েন আ গাই উইল বি ওয়েকিং আপ, এবং তারপরে দেখবে তার অনেকগুলো প্রজেক্ট আছে, সে মোটামুটি অনেক কিছু জানবে, জেনারেলিস্ট হয়ে থাকবে, কিন্তু সে অনেকগুলো কাজ একসাথে করতে পারবে এবং সে তার ইচ্ছা মতো প্রজেক্ট নেবে। দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক উইল চেঞ্জ। আবার এখন আবার ইলন মাস্ক না কে জানি বললো যে ইউনিভার্সাল বেসিক ইনকাম আসবে। তো এটাই হওয়া উচিত না যে একটা জিনিস আমি 20 বছর দিলাম, পরে জানতে পারলাম যে এই জিনিসের চেয়ে অনেক বেটার কিছু চলে আসছে অন্য জায়গায়। মানে ডাক্তারের ইন্ডাস্ট্রি যদি বলি, সে একভাবে অপারেশন করতো, দেখা গেলো যে লেজার দিয়ে অপারেশন করা শুরু করে দিয়েছে, তখন তার ওটা শেখা লাগবে। এটাই না স্বাভাবিক হওয়া উচিত একজন মানুষের? হয়তো, এবং এটাই হবে। এখন এআই আসার পরে আমরা অনেকে একটা জিনিস রিয়ালাইজ করছি, যেটা আমরা আগে অনেকে একসেপ্ট করতে রাজি হইতো না। সেটা হলো যে মানুষ এখন রিয়ালাইজ করতেছে যে সে যেটাকে প্রবলেম ভাবতো, ওটা অ্যাকচুয়ালি আর তার প্রবলেম ছিলই না ইন দ্য ফার্স্ট প্লেস। তো সে ভাবতেছে যে হ্যাঁ, আমার যদি অনেক টাকা থাকতো আমি একটা ফুড পান্ডার মতো অ্যাপ বানাইতাম, এরপরে আমি বড়লোক হয়ে যেতাম। এরকম কত পোস্ট দেখছি আমরা সারা জীবন, যে ফুড পান্ডার মতো আমি একটা অ্যাপ বানাইতে চাই, কিন্তু 1 লাখ টাকার মধ্যে কিভাবে বানাবো। 1 লাখ টাকার মধ্যে। এখন অনেক মানুষ রিয়েলাইজ করতেছে যে না, আসলে বিষয়টা ওইটা না, যে আমি আসলে পারতাম না,
ওই যে ওই টেকনিক্যাল নো হাউটা প্রবলেম ছিল না আমার। টেকনিক্যাল নো হাউটা অনেকে বলতো একসময় যে ভাই আমি যদি অনেক ভালো কন্টেন্ট লিখতে পারতাম তাহলে আমি অনেক বড় কিছু হইতে পারতাম। অনেক কন্টেন্ট লেখা মানুষকে আমি চিনি, অনেক বড় কিছু হতে পারি না, নাম বলবো না। So, এখন দেখা যাচ্ছে যে না, বিষয়টা তাহারা আসলে আপনি তাও পারতেন না, বিকজ এখন এটা ফোমো আসা শুরু করছে, কারণ মনে হচ্ছে যে সবসময় আমার সাথে একটা অতিরিক্ত বুদ্ধিমান মানুষ বসে আছে, কিন্তু আমার মাথায় এনাফ বুদ্ধি নাই তারে কিছু করতে বলার জন্য। কারণ সে আমার সাথে সবসময় বসে আছে, সে বলতেছে যে বল আমি কি করবো, আমি সবই করতে পারি, কিন্তু আমি করবোটা কি। আমি এখন রিয়েলাইজ করতেছি, একজন সাধারণ মানুষ এখন রিয়েলাইজ করতেছে আমার আসলে বলারই কিছু নেই তার কিছু করতে, বিকজ আমি জানি না কি করতে বলা উচিত। ওকে, ফিউচার অফ কোর্স কি আপনার কাছে কি মনে হয়? আই থিঙ্ক ইট শুড বি ডেড, বাট ফর সাম রিজন মানুষ এটাকে শেষ হইতে দিচ্ছে না। এবং এটা একটা ইন্টারেস্টিং ডায়াগোনমিক যে শেষ করতে চাইলেও মানুষ রাগ হয়, আবার বেঁচতে চাইলেও মানুষ রাগ হয়। আই থিঙ্ক শেষ হওয়া উচিত। আমার মনে হয় না যে মানুষের রেকর্ডেড কোর্স দেখে এখন কোনো কিছু শেখার চেষ্টা করছে, স্পেশালি আমাদের ফিল্ডে যেখানে এত তাড়াতাড়ি বদলায়। এবং কোনো কিছু রেকর্ড করতে আমার লাগে, কারণ আমি আজকে যেটা রেকর্ড করবো 1 সপ্তাহের মধ্যে বদলায় যাওয়ার চান্স অনেক হাই এখন। দিস ইজ সো ট্রু। সেই হিসাবে আমি যখন আপনাকে যে টিউটোরিয়ালের জন্য প্রথমে অ্যাপ্রোচ করি, কালকে যখন আপনি আমাকে বলেন যে এইটা নিয়ে আমরা কথা বলতে পারি, মানে বললেন 3টা, আর একটা বললেন যে এটা আমি এখনো রিভিল করতে চাই না। তো আমার তখন মনে হলো যে এটা আপনি তো বললেন যে একটা টাইমে আমরা আপলোড করব, কিন্তু এটা আদৌ রিলেভেন্ট থাকবে, এটা আমার একটা মাথায় পেছনে আসছিল। নাই থাকতে পারে। এবং সাধারণত আমার তো সাইকেল আরো লম্বা, আমি তো আগের বছর আপলোড করে পরের বছর আপলোড করতাম। কোনো কিছুই আপলোড করার সময় এখনো আমার কাছে এইরকম পডকাস্ট আছে যেগুলো আমি কখনো পাবলিশ করি নাই, 6-7 বছর আগে রেকর্ড করা, যেখানে গেস্ট বলতেছে এসইও কত ভালো শেখা উচিত, আমিও বলতেছি হ্যাঁ আমারই তো কত পডকাস্ট আছে আপনি আপলোড করেন নাই বেসিক জার্নাল থেকে। হ্যাঁ, এরকম অনেক কিছু এখনো আমার কাছে আছে, ওগুলো আপলোড করার আগে ওগুলা হয়ে গেছে, এখন আপলোড করা সম্ভব না ওগুলা, কি আর করা। ভাই নেক্সট প্ল্যান কি নেক্সট কয়েক বছরে, 3-4 বছরে? ইন্টারন্যাশনালি বলতেছি, বাংলাদেশ না। আমার তেমন কোনো প্ল্যান নাই। সো আমার প্ল্যান হলো সবকিছু আস্তে আস্তে গুছায় নিয়ে আসা। তো বলতেছেন 22 সাল থেকে আপনি গুছাই যাচ্ছি তখন থেকে এখন পর্যন্ত। এখন আমি মোটামুটি সবকিছু গুছায় khalidfarhan.com এর ভিতরে নিয়ে আসছি। আমাদের থার্ড, ফোর্থ, ফিফথ অনেক কোম্পানিজ ছিল, ওগুলো আমরা সব বন্ধ করছি। এজেন্সি একটা বিক্রি করছেন বলছেন। এজেন্সি একটা বিক্রি করছি। ইভেন মাইক্রো ইনিশিয়েটিভও পুরোপুরি রিডাইরেক্ট হয় না, বাট ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য আমরা এখন Khalid Farhan ইউজ করি। আস্তে আস্তে সব, ইভেন দেশেও যত জিনিসপত্র ছিল সব আস্তে আস্তে অফ করে সব Khalid Farhan এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছি। সব সেন্ট্রালে আসবে এবং তারপরে আস্তে আস্তে হয়তো প্ল্যান করবো কিভাবে সব অফ করা যায়। বাংলাদেশে কোনো প্ল্যান নাই? না। এর কারণ কি? বাংলাদেশে থাকি না, এটাই মেইন কারণ। বাংলাদেশে থাকলে হয়তো অনেক পরিকল্পনা করতাম। বাংলাদেশে আমার প্ল্যান বলতে অন্যান্য বাংলাদেশের মানুষ তো নাম্বারসে আপনাকে বেশি চেনে। হ্যাঁ। তো ডিজিটাল প্রোডাক্ট বাদে আপনার কোনো প্ল্যান নাই? আপনার অনেকগুলো বিজনেসে ইনভেস্টমেন্ট আছে আমি জানি। ইউ আর অলসো গিভিং মানে কনসালটেশনস টু মেনি পিপল আমি জানি। বাট হোয়াটস মানে এত বড় একটা মার্কেট আপনি আনট্যাপড রেখে দিবেন? বাংলাদেশের মার্কেটে আমার কিন্তু রেগুলার মনে হয়, যখনই আমার কাছে কেউ বলে যে ভাই আপনাদের কোনো মার্কেটিং সার্ভিসেস নাই, তখন আমাদের মনে হয় যে তোমাদের কাজকর্মের ভিতরে আমি হাত বসাই। কারণ আমার জন্য ইজি, লজিক্যালি মেক সেন্স করে না? লজিক্যালি মেক সেন্স করে, আমার জন্য খুব ইজি পুরো মার্কেটটা আপনি আজকে একটা পোস্ট দিলে বাংলাদেশের বেস্ট 3-4টা মার্কেটার যে কাজ পাচ্ছে না, সে গায়বান্ধায় বসে এখানে বসে আপনার জন্য কাজ করতে রাজি। হ্যাঁ, কাজ করতে রাজি। আমার জন্য ক্লায়েন্ট পাওয়া অনেক সহজ, ইনিশিয়াল ক্যাপিটাল আপনার অনেক বেশি। হ্যাঁ, সবাই আমাকে চিনে, সো আমি মোটামুটি মার্কেট নষ্টও করতে পারি, আমি অনেক ক্লায়েন্ট অ্যাকোয়ারও করতে পারি। এই মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করে নাই, মেইনলি বিকজ জেনারেলাইজেশন, আমার বাংলাদেশের মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব একটা সুখকর না। খুব মানে টাকা পয়সা নিয়ে কখনো সমস্যা হয় নাই আমার কারোর সাথে, বাট এক্সপেকটেশন ম্যানেজমেন্ট আমার সমস্যা হয়েছে। সো এই কারণে আমি কখনো সেরকম ভাবে যাই। এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট? মানে কথার কথা, এই মাসে এত টাকা সেলস যে এক্সপেক্ট করছে আপনারা, আমাদের যেটা ডেলিভারেবলস ছিল সেটা আমরা করেছি, তারপরেও তার মধ্যে হ্যাপিনেস আসতেছে না, এটা হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ধরো ম্যানেজমেন্ট? আমরা তো বাংলাদেশ থেকে কখনো ক্লায়েন্ট নেই না, কিন্তু বাংলাদেশি বিদেশে থাকেন এরকম ক্লায়েন্ট হ্যাঁ, নিছি আমরা মাঝে মধ্যে। সো ধরো সে একটা র্যান্ডম দেশে, আমি এটা রিয়েল এক্সাম্পল, সো আমি র্যান্ডম দেশে একটা র্যান্ডম ধরো সে একটা র্যান্ডম রেস্টুরেন্ট চালায়, এখন সে তার রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট লাগবে। তো আমরা দিলাম, আমরা তো সব সেম ভাবেই ডিল করতেছি, বাকিদের যেভাবে ডিল করতেছি ওনাকে সেভাবে ডিল করতেছি, কিন্তু ধরো তার পরের দিনই সে হয়তো আমাদেরকে একটা বিশাল মেইল করবে বা ফোন দিবে যে গত 24 ঘন্টা কি হইলো আমি জানতে চাই, এরকম। ধরো সে হয়তো দিছে $1500 এরকম। ওই জিনিসগুলা কোনো একটা কারণে বিদেশিদের সাথেও হয়, এমন শুধু বাংলাদেশের সাথে হয়, বাট বাংলাদেশের সাথে বেশি হয়।
এই কারণে আমি এখন পর্যন্ত কখনো হয়তো আমি বাংলাদেশের ক্লায়েন্টে যাবো যখন আর কোনো কিছু কাজ করবে না, অনেক টাকার দরকার হবে, তখন আমি বাংলাদেশের ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করবো, এখন পর্যন্ত না। একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাই, সিপিআর এর যে গেমটা আছে, আমি শুধু ই কমার্সের ক্ষেত্রে বলছি এটা, হ্যাঁ। যে ধরেন আমরা যখন আমাদের সার্ভিস পিচ করি, আমাদের মিডিয়ামিং সার্ভিসটা আমরা অত বেশি ফোকাস করি না, ডিসপাইট আমাদের এখানে বললাম 15 জন আছে, বাট আমরা সবসময় বলি যে ঠিক আছে এটার সাথে আপনার হোয়াটসঅ্যাপ ব্লাস্ট পাঠানোর চেষ্টা করবো, আপনার এক্সিস্টিং ডেটাকে কিভাবে আমরা অমনি চ্যানেল মার্কেটিং করা যায়, বা আপনার কথার কথা একজন খেজুরের কোম্পানি, সে খেজুরের কোম্পানির 60,000 কাস্টমারের ডেটা আছে, কিন্তু সে রেগুলার অ্যাকুইজিশন করে যাচ্ছে, $4 $5 কস্ট বাড়ছে, বাট এক্সিস্টিং কাস্টমারকে টেলিসেস দিয়ে ফোন দেওয়া, টেস্টিমোনিয়াল পাঠানো এগুলো করছে না। তো তারপরেও যখন বাট মিডিয়া ব্যাংকে তো আমাদের কাজ করতে হবে। ওভারঅল আমরা যখনই তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার বিজনেসের আরও এসে ফোকাস করা উচিত, মেট্রিক্সটা যদি আরেকটু সহজে বলি যে তার একটা মানে তার প্রতিদিন যায় 60টা পার্সেল, বাট সে বলে যে ভাই আমরা যদি 100 পার্সেলে যাইতে পারি তাহলে আমরা জিতবো। আপনার সিপিআর 1 রেখে উনি 100 পার্সেলে যেতে চায়। আমরা যে ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট 100 পার্সেল, 100 পার্সেলে যদি আপনি পেতে পারেন তাহলে কত টাকা হবে, সেই টাকাটাকে টার্গেট করে আমরা কার্ড সাইজ বড় করি, আমরা এক্সিস্টিং কাস্টমারদেরকে যাই, তারপর নতুন অ্যাকুইজিশন করে ওদেরকে কিভাবে ফানেল আনবো, 120 টাকা ডিসকাউন্ট দিই। সো ওই পুরো ফানেল যখন আমরা করি তখন তার মাথায় ঢোকে না, এবং ওই যে 3 মাস টাইমটা লাগবে 90 দিন, ওইটার মধ্যে সে আমাদেরকে যেতে দিতে চায় না। আপনার ক্ষেত্রে আমি সবসময় দেখছি আপনার এটা আপনি আমাকে কখনো বলেন নাই বা কখনো পাবলিকলি বলেন না, বাট আমি বুঝি আপনি হাইপিং কোর্স বিক্রি করছেন এই কারণে যেন আপনি আপনার যে সিপিআর যদি 10 হয়ে যায় 20 হয়ে যায় স্টিল ইউর প্রফিটেবল, বিকজ আপনার কোর্সের দাম বেশি এবং অ্যাকচুয়ালি ভ্যালু আপনি ওভাবে দিতে চাইছেন ওই সময়। এই ব্যাপারটা একটু আমি চাই আপনি বলেন বাংলাদেশি নতুন মার্কেটারদের জন্য, বুঝান যে ইউ শুড অলওয়েজ ফোকাস অন নট দ্য সিপিআর বাট দ্য আরওএস, প্রফিট অন নেট স্পেন্ড। আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হওয়া উচিত, তারপরে ডিস্ট্রিবিউশনের প্রোডাক্ট যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট যদি থাকে 3টা করা উচিত। আমার কনসালটেশনে 1 ঘন্টা 5,000, 3 ঘন্টা যদি না 2800 টাকা ডিসকাউন্ট, 12,000 টাকা, 15,000 টাকা জায়গায়। সো আমি 12,000 টাকা দিয়ে অ্যাড চালাই মেনলি, এবং এটাতে দেখে আমি যদি এটা 6টা কনভার্সন পাই আমার আরওএস আসতেছে 5.18, এটাতে যদি আমি 10টা কনভার্সন পাই সেম টাকাতেই আমার আরওএস 3.17। অ্যাজ আ মার্কেটার কিভাবে চিন্তা করা উচিত? আই থিঙ্ক বেশিরভাগ মানুষের তার ব্যবসা চালানোর মডেলে সমস্যা আছে। সো বেশিরভাগ মানুষ যেভাবে চিন্তা করতেছে যে 100 টাকা হইলো আমার এই জিনিস ইম্পোর্ট করতে বা বানাইতে খরচ হয়েছে, আমি এটারে বেচবো 400 টাকায়, এই 100 টাকার সাথে 100 টাকা মার্কেটিং, তারপর হাবিজাবি 200 টাকা হলো আমার প্রফিট। এই যে সরলীকরণ আমার অঙ্ক, যে এইটুক প্রোডাক্টের দাম, এইটুক অ্যাডের খরচ, এবং তারপরে এই হলো আমার সেলিং প্রাইস, এভাবে লং টার্মে আই ডোন্ট থিঙ্ক ওনার ব্যবসা থাকবে। এবং গত 3 বছরে কোনো একটা কারণে এই যে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হওয়ার ব্যবসা, যেগুলা ধরো মধু, গুড়, তারপরে বাদাম দেওয়া মধু, গুড় দেওয়া খেজুর, এরকম যেগুলা খারাপ আর কি স্বাস্থ্যের জন্য, এগুলো আমরা অনেক পছন্দ করি। এবং আমরা একটা বুম দেখছি যে ইয়ে দিয়ে ফেসবুক অ্যাড দিয়ে এবং নিজের চেহারা ব্যবহার করে অ্যাড চালাইলে অনেক বেশি বিক্রি হয়। এবং এই মডেল আই থিঙ্ক খুব বেশি দিন কাজ করবে না, কাজ করা উচিত না। সো আপনার নিজের বিজনেসের জন্য আপনার আসলে চিন্তা করা উচিত যে লং টার্মে আমার ব্র্যান্ডটা কিভাবে এমন একটা ব্র্যান্ড হবে যেটা অ্যাড না দিলেও মানুষ কিনবে। অ্যাড না দিলে আসলে হয়তো কিনবে না, কিন্তু আপনার অ্যাপ্রোচটা থাকা উচিত অ্যাড না দিলে কিভাবে কিনবে ওই অ্যাঙ্গেলে পুরো জিনিসটা ডিজাইন করার, ওই অ্যাঙ্গেলে চিন্তা করা শুরু করলে প্রপার ব্র্যান্ড দাঁড়ায় বলে আমার মনে হয়। যদি এমনভাবে চিন্তা করেন যে এত টাকায় কিনছি, এখন এত টাকার অ্যাড দিব, 20টা অ্যাড হবে আমার, তারপরে আমার এত টাকা ইনকাম হবে, ওই বিজনেস আসলে থাকে না, 4-5 বছর পরে যায়। আর ভাই ওই আরওএস এর কথাটা বলেন, আপনি তো ওই যে দামি জিনিস কেন বেচা দরকার এটা তো বোঝানো দরকার। দামি জিনিস বেচে তো লাভ বেশি, এটা তো মানে এটা তো খুব সহজ। হ্যাঁ, এটা তো খুব সহজ, এটা তো বোঝানোর কিছু নেই যে একটা 50 টাকার জিনিস 150 টাকায় বেচা সহজ, নাকি একটা 5,000 টাকার জিনিস 6,000 টাকায় বেচা সহজ। আপনি চিন্তা করেন, আপনি একটা বলছিলেন না যে বাংলাদেশের সিপিআর কাইন্ড অফ সেম থাকে, আমি কিন্তু এটা পিক করছি। আমার $8 5,000 টাকারটা বিক্রি হয়, আমি $12-15 $12,000 টাকারটা বেচতে পারি। সিপিআর কিন্তু কাইন্ড অফ সেম থাকে। আমার যদি সম্ভব হইতো, মানে আমি যদি ব্যবসা করতাম, আমি শুধু দামি জিনিস বেচতাম, ফ্ল্যাট, গাড়ি, জমি, তারপরে বিদেশে 1 লাখ টাকা ফার্নিচার, 50,000 থেকে 1 লাখ টাকার কমে কোনো কিছু আমি বেচতামই না, কারণ কম টাকার পিছনে দৌড়ায় কি লাভ। পারফেক্ট। আপনি 2026 সালে ই কমার্স বিজনেস নিয়ে আপনার কোর্সে মনে হয় দেখাইছিলেন, আমি দেখি নাই, বাট আমি অ্যাডে দেখছি এবং আমাদের পরিচিত একজন ওখানে জয়েন করছে। ওইটার বর্তমান আপডেট কি? ওখান থেকে সেল পাওয়া গেছে? আমি আপনার অ্যাড অনেক দেখি, মাকলু টি শার্ট পরে আছেন আপনি। এটার আপডেট কি, অনেস্ট আপডেট? আমরা 2026 প্রত্যেক বছর আমি একটা চ্যালেঞ্জ, মানে আপনি কি একজন বাংলাদেশি ই কমার্স উদ্যোক্তা হতে পারলেন? প্রত্যেক বছর আমি একটা চ্যালেঞ্জ করি। 2024 সালে করছিলাম প্রজেক্ট 24, which was a successful project. 2025 সালে আমরা করছিলাম 6 প্যাক চ্যালেঞ্জ। Too many it's not. Too many it's not probably. বাট আমাদের প্রজেক্টের ডিজাইন থাকে এরকম যে প্রমিসটা থাকে, 2026 এর ক্ষেত্রেও সেম প্রমিসটা থাকে যে ভাই আমি 2024 প্রজেক্ট 24 যেটা হয়েছিল, প্রমিসটা ছিল এরকম যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাবো,
আমি দেখাবো যে কিভাবে আমার ওয়েবসাইট থেকে আমি $1,000 পার মান্থ জেনারেট করতেছি। যদি এটা হলো চ্যালেঞ্জ, এটার নাম দিচ্ছি আমরা প্রজেক্ট 24 চ্যালেঞ্জ, যে আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি আমার ওয়েবসাইট থেকে $1,000 পার মান্থ জেনারেট করার চেষ্টা করব। আপনি দেখবেন আমি স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে কিভাবে আমি করতেছি। অনেক ইন্টারপ্রিটেশন এভাবে নেয় যে আপনি পারছেন কিন্তু আমারটা হয় নাই, সো এটা তো হইল না। কিন্তু জিনিসটার ডিজাইনটাই ওটা, যে আমি, কারণ আপনার কাজের উপরে তো আমার কোনো কন্ট্রোল নাই। সেম 2026 সালেও সেম প্রমিসটা হলো এটা, যে ভাই আমি একটা ই কমার্স বিজনেস দাঁড় করাবো, যেটার থেকে আমি $50,000 পার মান্থ রেভিনিউ জেনারেট করতে চাই। আমি করতে চাই আমারটার থেকে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। যদি এটা করতে পারি আমরা, তাইলে আমরা বলবো প্রজেক্টটা সাকসেসফুল। যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমরা বলবো প্রজেক্টটা সাকসেসফুল না। এগেইন সেম, অনেকে ভাবে যে না, এটার মানে হইলো গিয়ে ওই 6,000 জনের সবার হইতে পারে, অনেকের, আবার অনেকের হয়তো হবে না। ওটা কেন জানি আমার কাছে হয় না। এবং এরকম জগতের বিস্তারিত না, যে এটা নিয়ে অনেক কাহিনী আছে, যে এটা হইতে পারে আমি হয়তো বুঝাইতে ভুল করি, বা অনেকে হয়তো শেষ পর্যন্ত করে না। তো 2026-এ আমরা 2026 চ্যালেঞ্জ লঞ্চ করছি মার্চ মাসে। মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জোরে সোরে প্রমোশন করছি। মার্চ থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে। আমাদের 50,000 হয়ে গেছে ওয়াও, মাসে? পার মান্থ। 1 মাসে? না, 1 মাসে হয় নাই, সেকেন্ড আচ্ছা। মাসে, থার্ড মাসে হয়েছে। সো ফার্স্টের মাসে তো প্রোডাক্টই ছিল না। সেকেন্ড মাসে যে প্রোডাক্ট পাইছি, এবং সেকেন্ড মাসে 26,000 বা 27,000 এরকম বিক্রি হয়েছে, বা 21-22,000, 20-এর ঘরে ছিল আমাদের রেভিনিউ। থার্ড মাসে যায় 50 ক্রস করছে। এখন ফোর্থ মাস চলতেছে, এই মাসেও 50 ক্রস করা উচিত। এবং পারফেক্ট। এইখানেও আমার মানুষকে যে জিনিসটা বুঝাইতে কষ্ট হয়েছে, সেটা হলো চাইনিজ ইম্পোর্ট মেন্টালিটি। সো যেই বিজনেসটা আমি একটা প্রোডাক্ট বানাইছি, এবং বানায় তারপরে ওটাই দেখা যায়, তুমি যেহেতু পেজটা চিনো, তুমি হয়তো জানো। সো 2টা প্রোডাক্ট আমরা লঞ্চ করছি। অ্যাকচুয়ালি 2টার বেশি লঞ্চ করছি, বাট 2টা চলছে। প্রত্যেকটাই নিজেদের বানানো। কিন্তু অনেক মানুষ তারা বানাতে চায় না কিছু। তারা চায় যে হ্যাঁ। তারা শুধু ইম্পোর্ট করবে আর বেচবে। ভাই আমি তো 170টা 1 to 1 করলাম। এই মেন্টালিটি অনেক বেশি বাংলাদেশে প্রকট। কারণ হ্যাঁ। এটা কোনো একটা কারণে অনেক মানুষ চায়নাতে যেয়ে ভিডিও করে বোঝায় যে চায়নাতে অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি থিংস যেটা তুমি কেন আনতেছো না? তুমি চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বেচছো না, মানে তুমি অনেক ভুল করছো। চায়না থেকে অনেক মানুষ প্রোডাক্ট এনে ভালোও করছে। কিন্তু কারা ভালো করছে? যারা ওইটা নিজের একটা ব্র্যান্ড করতেছে। উই হ্যাভ আ ক্লায়েন্ট পুকি প্যাচ। ওটা প্রবাবলি আমাদের 2 বছর 1.5 বছর হয়ে গেছে। এখনো কাজ করতেছে। কি বেচে? পিম্পল প্যাচ বেচে, নরমাল। বাট ওরা কিন্তু এরকম পিম্পল প্যাচ অনেকে বেচে। বাট ওরা ওইটাকে পিঙ্ক কালারের ব্র্যান্ডিং করছে এবং ওইটাতে নাম দিছে পুকি প্যাচ। মানে নামটা খুবই ইন্টারেস্টিং। এবং ওইটা দিয়ে আমি ওদেরকে, আমার কাছে কিছু ইনফ্লুয়েন্সার লিড ছিল, আমি দিছি মাইক্রো ইনফ্লুয়েন্সার, যাতে 30 ওদের সবাইকে দিয়ে ভিডিও করছে, করে ওইগুলোর ডিস্ট্রিবিউশন ওরাও আপলোড করছে, আমরাও মানে বুস্ট করছি। এবং আমরা ওই প্রবলেমে ছিলাম যে আমাদের ROS বাড়তেছে না। আমরা 3-4টা প্রোডাক্ট আরও আনছি, যেগুলো মেকআপের, এটা ওইটা। সো ওই ব্র্যান্ডের আন্ডারে সব গেছে। ওই চাইনিজ প্রোডাক্ট কিন্তু সাকসেসফুল। বাট অন্য অনেকে আছে, বটি, এটা ওইটা অনেক কিছু আনছে চায়না থেকে। বাট সিঙ্গেল প্রোডাক্ট যখনই থাকে, ওইগুলা খুব একটা বেশি কাজ করে না। এটা মেক সেন্স করেও না, যে কেন একজন মানুষের হঠাৎ করে ইচ্ছা করবে যে আমি এখন ব্লেন্ডার ইম্পোর্ট করে বেচবো। এটা কেন একজনের শখ হবে হঠাৎ করে? এটাই আমার মাথায় আসে না, যে একটু পিছনের লজিকটা কি, যে কেন আমার হঠাৎ মনে হলো যে আমি ওই জিনিস, মানে আরেকজন বলবে যে এই প্রোডাক্ট বেচা উচিত, এবং তারপর আমি ওনার কথা শুনে ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করে বেচবো। এই লজিক আমার মাথায় খেলে না। ভেরি, ভেরি স্যাড। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। অনেকক্ষণ আপনারা বসা রাখছি। 40 মিনিট আবার রেকর্ড করছি। কয়েকটা লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি আবার 1-2 বছর পরে আপনাকে পাবো। সো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশে আপনার কাছে কি মনে হয় যে এই যে পলিটিক্যাল কোয়েশ্চেন, বাট হ্যাঁ। সরকার চেঞ্জ হইলো, হ্যাঁ। এখনো পর্যন্ত আপনার কাছে কি কোন পলিসিস গুলা চেঞ্জ করলে মনে হয় যে আমাদের বাংলাদেশে ব্যবসা করা বা একটু কাজ করা ইজি হবে, আমাদের ডিজিটাল উদ্যোক্তা বা যারা ডিজিটালি কাজ করতেছে? যেমন পেপ্যালের কথা তোমরা জানি, ওইটা বাদ দিলাম। বাট মানে আছে এমন কিছু যেটা আপনি ভাবেন মোটামুটি মাঝে মাঝে, যে এইটা হইলে ভালো হইতো? না, আমি সবসময় চাই কম কাজ করুক, কারণ এই যে কাজ করতে গেলে উল্টা ঝামেলা বাড়ে। এই যে গত বছর ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিয়েছে, তো এই ধরনের জিনিসপত্র এখন আবার দেখি যে অনেকে ফ্রিল্যান্সার আইডি কার্ড পাইছে, অনেকে পায় নাই। যারা পায় নাই তাদের এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেয় না, তাদের কাছে ফ্রিল্যান্সার আইডি চায়। আবার দেখা গেছে যে অনেকে পাইছে যারা আসলে পাওয়ার কথা না, সে ধরো ফাইবারে কোনো এক সময় $2 পাইছিল, ওইখান থেকে আবার অনেকে $1,000 পাইছে, কিন্তু তার আবার আপওয়ার্ক দিয়ে আসে নাই দেখে সে আবার পায় না ফ্রিল্যান্সার আইডি কার্ড। তো এটা একটা ঝামেলা হয়ে গেছে মাঝখান থেকে। তো এরকম ইনোভেশন যত কম করা যায়, ঠিক তত ভালো আমাদের জন্য। যত বেশি ইনোভেশন করার চেষ্টা করা হচ্ছে, ততই দেখা যাচ্ছে যে ঝামেলা বাড়তেছে। নতুন যারা আছে, আমি তো এই মার্কেটের প্রবলেমগুলো ফেস করি না এখন আর, বাট আই থিঙ্ক নতুন যারা আছে তারা আরো ভালো বলতে পারে যে কি কি প্রবলেম ফেস করে। আমাদের সময় প্রবলেমের টাইপ ডিফারেন্ট ছিল। বিজনেস ওয়াইজ
এটা সব সরকারই বুঝে যে আমি যদি বিজনেস অ্যাট্রাক্ট না করি সেই ক্ষেত্রে আমার অনেক লস হুম। সবাই জানে, এটা খুব কমন সেন্স যে, এবং সিটি কর্পোরেশনের মারামারি হওয়া উচিত যে আমার সিটি কর্পোরেশনের ভিতরে কয়টা অ্যাক্টিভ ট্রেড লাইসেন্স আছে, Yes. আমার সিটি কর্পোরেশনের ভিতরে কয়টা ট্রেড লাইসেন্স কি পরিমাণ ট্যাক্স দেয়। ওই জিনিসগুলো তো আসলে হয় না। এবং সিটি কর্পোরেশনের কোনো এজেন্ডায় তুমি দেখবে কুকুর মারা নিয়েও অনেক কথা হয়, কিন্তু বিজনেস বাড়ানোর জন্য কখনো কোনো সিটি কর্পোরেশন কোনো অ্যাটেম্প্ট নিছে এরকম আমার কখনো মনে হয় না। আমি ইন্ডিয়াতে দেখছি। তো আপনার এই যে এআই মডেলে কেন যায় না, আমেরিকা আগায় যাচ্ছে, এটা নিয়ে তো কন্টেন্ট ক্রিয়েটররা একদম মানে হ্যাঁ কিছু আছে যারা মোদিকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, বাট এটা কিন্তু রেগুলার কথা বলে, দে আর ভেরি ভোকাল। হ্যাঁ। বাট বাংলাদেশে আমরা তো ওইখানে শুরুই করি নাই কোনো কিছু, মানে আমরা তো এক্সপেক্টও করি না যে বাংলাদেশে কোনো একটা কোম্পানি এসে তাদের ডেটা সেন্টার খুলবে, এটা তো আমরা কল্পনাও করি না। বাট কিছু জিনিস তো স্টার্ট করা যায়, যে বাংলাদেশ থেকে কথার কথা এই যে যারা চ্যাট জিপিটি $20, এই $20 আমেরিকায় $20 একজনের জন্য ইটস লাইক 2 কাপ অফ কফি। আমাদের জন্য কিন্তু $20 ইজ লট অফ মানি। কোনোভাবে তাদের সাথে কোনো ডিল করা যে ও ঠিক আছে তোমরা এখন যদিও গো আছে, আমি ওইটা বলতেছি না, মানে ওইটাই আর একটু কমায় নিয়ে আসা যায়, বা কোনোভাবে কোনো ইনসেন্টিফাই করা যে কোনো কোম্পানি আমাদের এখানে আসুক, কাজ করুক। বিকজ বাংলাদেশে তো ইউথ নেক্সট, আপনি যেটা প্রেডিকশনে বলছেন, নেক্সট এত বছর পরে থাকবে না, হুম। তখন তো এই অপরচুনিটিগুলো আমরা মিস করছি না। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে আমাদের উপর ট্যালেন্টও নাই, আমাদের এনাফ মানে ট্যালেন্ট বলতে আর কি এনাফ মানুষ নাই আমাদের যারা এইসব জিনিসপত্র ক্যাপিটালাইজ করতে পারবে। আমি শিওর তুমি ফেস করো রেগুলারলি, আমিও ফেস করি রেগুলারলি, যে যে কোনো পজিশনের জন্য তুমি যদি হায়ার করতে যাও তুমি সাথে সাথে রিয়েলাইজ করবা যে এত সহজ না এরকম একজনকে পাওয়া। একটু ভালো হলে সে অনেক জায়গায় খ্যাপ মারে, দ্যাটস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এরকম এবং যতই দিন যাচ্ছে আই থিঙ্ক স্কিল লেবারের শর্টেজ আমাদের আরো বাড়তেছে, যে মানুষ কাজ কর্ম পারে এরকম মানুষের সংখ্যা কমতেছে। সো এরকম জায়গায় আমি কখনোই একটা চ্যাট জিপিটি যায় তাদের কোম্পানি খুলবে না। বাট লস তো ওভারঅল আমাদের দেশেরই হচ্ছে, কারণ গার্মেন্টস দিয়ে তো বেশি দিন চলা পসিবল না। গার্মেন্টসে যখনই পলিটিক্যাল কোনো একটা প্রবলেম হয়, তখনই তো ওইখানে কোনো অনেকটা কোম্পানি মনে করেন এরকম 2% পিপল তারা বাংলাদেশে অর্ডারটা না দিয়ে ভিয়েতনামে দিয়ে দিল। হুম। এখন ওই 2%-এর জন্য তো আমাদের জিডিপিতে এত $1 বিলিয়ন কমে গেল, ওইটার জন্য তো আবার আমরা চাল কিনতে পারতেছি না, তখন তো দাম বেড়ে গেল। সো মানে এই ভিশিয়াস সাইকেলে আপনি তো তেল নিয়ে অনেক কথাবার্তা বলেন যখন ভিডিও করেন, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি অ্যাজ আ জিও পলিটিক্যাল এক্সপার্ট। এক্সপার্ট না, মানে দুষ্টামি করে বললাম, মানে জিও পলিটিক্যাল সেন্সে বলছি। তো এই জিনিসগুলাকে আপনি কি দেখেন যে চেঞ্জ হবে বা কোনো জিনিস আই policy? থিঙ্ক আর আই থিঙ্ক আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। টু বি রিয়েলি অনেস্ট, এটা আমি থাম্বনেল দেব, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আই থিঙ্ক আসলে আমাদের ভবিষ্যৎ বেশ অন্ধকার। আই থিঙ্ক 10, 15, 20 বছর পরে আমরা এমন অনেক বিপদ দেখবো চোখের সামনে যেগুলা আমরা এখন রিয়েলাইজ করতেছি না। এখনকার বিপদগুলোকে খুবই হাস্যকর মনে হবে যখন 20 বছর পরে বিপদ দেখবো। হ্যাঁ, একটা প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ওকে, এই স্যাড নোটে আমরা আজকের মতো শেষ করছি। ফারহান ভাই, থ্যাংক ইউ, ইট সমস্যা নেই। মিনস আ লট টু মি। এন্ড আপনাকে আমি বলার পর আপনি আসছেন, এতদিন ধরে প্ল্যান চলতেছিল।